ইনান খাটে বসা মাত্রই হাতে ঠান্ডা অনুভব করল। নিরুদ্বেগ চাহনিতে হাতে তাকাতেই পিলে চমকায়। রক্ত, তার হাতে রক্ত। দেখল তার জামাতেও রক্ত লেগে আছে। ইনান হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে নিজেকে চেক করে কোথাও কেটে গেল কিনা, কিন্তু কেটে গেলে তো সে ব্যথা পেত। ইনান তন্ন তন্ন করে খুঁজেও শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন পায়নি। হঠাৎ মাথায় আসে জেফিলের হাত যেখানে যেখানে স্পর্শ করেছে সেখানেই রক্ত লেগে আছে, মানে জেফিলের রক্ত। জেফিল ইনানকে রুমে দিয়ে আটরুমে চলে গেছে। জেহেফিলের প্রতি ইনানের ভালোবাসা পাহাড়সম অভিমানে ঢাকা পড়লেও স্বামীর প্রতি কর্তব্য তাকে টেনে নিল জেহেফিলের কাছে। রুমের দরজা খুলে বিদ্যুটে এক দৃশ্যে চোখ আটকে যায় ইনানের। জেফিল ইনানের পোর্ট্রেট আঁকছে ক্যানভাসে। তুলির বদলে তর্জনী, রঙের বদলে রক্ত, আর প্যালেটের জায়গায় জেফিলের হাত। ইনানের হাত মুখে চলে যায়। জেফিলের হাত কাটা, পরপর কতগুলো আঘাতের চিহ্ন জল করছে। ইমাচিওর কাপলের প্রেমে ঝড় আসলে প্রেমিক প্রেমিকারা যেমন ব্লেড দিয়ে হাত কাটে, তেমন কতগুলো পোচকারি জেফিলের হাতে। এখনও তাজা রক্ত গলগল করে হাত বেয়ে ফ্লোরে পড়ছে টুপ করে। ইনান রক্ত দেখতে পারে না, তার উপর সেই রক্ত দিয়ে জেফিল তার ছবি আঁকছে। দৃশ্যটা হজম হলো না ইনানের। সে তেড়ে গিয়ে ক্যানভাসটা উল্টে ফেলল। কালো রঙের কৌটা থেকে সবগুলো রং ঢালল নিজের রক্তিম ছবির উপর। হাত দিয়ে লেপ্টে পুরো ক্যানভাস কালো করে তবেই থামল ইনান। ক্ষিপ্ত দৃষ্টিতে জেফিলের দিকে চায় সে। এসব কি ধরনের পাগলামো? জেফিল অট্টহাসি হাসল। হাত ভর্তি রক্ত, সেদিকে খেয়াল নেই তার। হুট করে তার হাসি থামিয়ে বিষণ্ণ মুখে চাইল ইনানের দিকে। তার চেহারায় অসহায়ত্ব, নিগুড় হতাশা দেখে ইনানের বুক ধক করে উঠল। জেফিলকে সে সবসময় স্ট্রং দেখিয়ে এসেছে, এভাবে ভেঙে পড়তে দেখেনি। জেফিল ম্লান গলায় বলল, 1 ঘন্টা 26 মিনিট 30 সেকেন্ড তুমি আমার চোখের আড়ালে ছিলে বাটারফ্লাই। ওই বদ্ধ গোডাউনে চিৎকার করেছিলে সাহায্যের জন্য। আমি নিজেকে কত কষ্টে তোমার কাছে যাওয়া থেকে সামলিয়েছি জানো? তোমাকে কষ্ট দিয়ে যন্ত্রণায় ছটফট করেছিলাম আমি, তাই নিজের হাত কাটলাম তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি স্বরূপ। ইনান মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসল। এতদিন ধরে যেই মানসিক কষ্ট দিয়েছে জেফিল, সেই শাস্তি নিজেকে দিল না কেন? শুধু শরীরের কষ্টটাই চোখে পড়ছে, মনের না। জেফিল হঠাৎ উদ্ভ্রান্তের ন্যায় ইনানের কাছে ছুটে আসলো। রক্তমাখা হাতে ইনানের গাল ধরে অস্থির হয়ে বলল, একটু হেল্প করবে আমায় বাটারফ্লাই? স্কাল্পচারের ধারালো ছুরিটা নিয়ে ইনানের হাতে দিল। আমার হাতটা একটু কাটবে? আমি যখন নিজের হাত কেটেছি তখন একটুও ব্যথা পাইনি, তাহলে তো আমার কোনো শাস্তি পাওয়াই হলো না। তুমি তুমি একটু সাহায্য করো না সোনা? ছুরিটা দিয়ে হাতটা কাটো আমার। তোমার দেওয়া আঘাত যদি একটু গায়ে লাগে আমার, প্লিজ। জেফিল ইনানের হাত ধরে ছুরিটা নিজের হাতে ছোঁয়ায়। ইনান তড়িঘড়ি করে হাত সরিয়ে ফেলতে চায়, তবে পারে না। জেফিল জোর করে হাতে আঘাত করতে চাইছে। ইনানের এমনিতেই মাথা ঘুরছে এত রক্ত দেখে। ধস্তাধস্তি করার পর ইনান ছুরিটা ফেলে দিয়ে অনুরোধ করে জেফিলকে, পাগলামি করবেন না, হাতটা ব্যান্ডেজ করুন জেফিল, প্লিজ। রক্ত সহ্য করতে পারছি না, মাথা ঘুরাচ্ছে। ইনানের মাথা ঘুরানোর কথা শুনে থেমে যায় জেফিল। ইনান উঠতে নেয় ফার্স্ট এইড বক্স আনার জন্য। জেফিল তার হাত ধরে থামিয়ে দেয়। আমি যাচ্ছি, তোমার কিছুই করতে হবে না, শুধু আমার সামনে বসে থেকো, চোখ বন্ধ করে হলেও। জেফিল রুমে গিয়ে হাত ব্যান্ডেজ করে নেয়। ইনান বারবার বলছিল হাত গভীর করে কেটেছে কিনা, হাসপাতালে নেওয়া লাগবে কিনা। জেফিল বলল এসব কিছুই করতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। ডিনারের জন্য ইনান নিজেই রান্না করল। জেফিল কিচেন কাউন্টারে বসে আছে। একটু আগেও ইনানের সাথে রাগারাগি করেছে ইনানের রান্না করা নিয়ে। ইনান শোনেনি। মানবিকতার বিচারে সে কখনো অসুস্থ একজন মানুষকে রান্না করতে দিতে পারে না।
জেফিল নিষ্পলক ইনানকে দেখছে। তার বাটারফ্লাই এত স্নিগ্ধ, কান্নার পর চোখ মুখ ফুলো ফুলো হয়ে আছে, চোখ জোড়া আর গাল দুটো গোলাপি। কি মিষ্টি লাগছে দেখতে। তার বাটারফ্লাইকে কি সে আরও কাঁদাবে এই কোমল চেহারা দেখার জন্য? জেহেফিলকে খাইয়েও দিতে হলো। যদিও জেহেফিলের বাম হাত আঘাতপ্রাপ্ত, তাও সে নিজের দুই হাতকে অক্ষম বলে দাবি করল ইনানের নিকট। অগত্যায় ইনান খাইয়ে দিল জেহেফিলকে। পরদিন থেকে সেই একই রুটিন, যেন কাহিনী একই বৃত্তে চক্রাকারে ঘুরছে। খাও দাও ঘুমাও, চোখের সামনে থাকো, ভালোবাসো, যাবে না কোথাও রাগারাগি, আবার খাও দাও ঘুমাও। দীর্ঘশ্বাস। সারাদিন নীরব জঙ্গলের মাঝে থাকতে ভালো লাগছে না ইনানের। একটু নিজের বাড়িতে যেতে মন চাইছে, শহরে যেতে, চেনা জায়গায় গিয়ে আনন্দ করতে। এমনকি তার ফ্রেন্ডদেরও মিস করছে সে। যতই স্বার্থপর হোক তারা, ইনানের ফ্রেন্ড তো। বাড়ির বাইরেও বের হতে পারে না জেহেফিলের অনুমতি ছাড়া। ইনান কথার অবাধ্য হলে জিনিসপত্র ভাঙচুর করে জেহেফিল, আবার নিজেই সব পরিষ্কার করে। ইনানের দম বন্ধ হয়ে আসছে, যেন সে সোনার খাঁচায় আটকে আছে। যে খাঁচা বাইরে থেকে দেখতে চাকচিক্যময় মনে হলেও ভেতরে থাকা পাখি ছটফট করছে খোলা আকাশে ডানা ঝাপটানোর জন্য। ধোঁয়াটে কুয়াশা পরিবেশ জুড়ে, আবহাওয়া শীতের জানান দিচ্ছে। এই মাসেই বোধহয় শীত শুরু হবে। আকাশে থালার মতো চাঁদ। জ্যোৎস্নার আলোয় স্নানের উদ্দেশ্যে ইনান মিনি ছাদে এসে দাঁড়ায়। কতদিন এভাবে চাঁদের আলো গায়ে মাখা হয় না। ইনান প্রাণ ভরে শীতল বাতাস টেনে নিয়ে নিজের অন্তরাত্মাকে শীতল করল। এই আবহাওয়ায় এক কাপ কফি হলে মন্দ হতো না। ইনান পারল না আর চাঁদের আলো উপভোগ করতে। জেহেফিল এসে তাকে টেনে নিয়ে গেল রুমে। দরজা জানালা আটকে পর্দাও টেনে দিল। ইনানের তৃষ্ণার্ত মন হাহাকার করে উঠল চাঁদের আলো থেকে বঞ্চিত হওয়ার জন্য। জেহেফিল ইনানকে শুয়ে নিজেও ইনানের বুকে মাথা রাখল। ইনান জেহেফিলের মাথা সরিয়ে দিয়ে উঠে বসল। জেহেফিল বিরক্ত হয়। তুমি চাঁদের জন্য আমাকে সরিয়ে দিচ্ছ? দিচ্ছি। কি করবেন এখন? চাঁদকে গিয়ে খুন করবেন? সেই ক্ষমতা থাকলে তো কবেই চাঁদকে ধ্বংস করে দিতাম। জেহেফিল। ইয়েস প্রিন্সেস। আপনি বদ্ধ উন্মাদ, শুধু তোমার জন্য। কেন এমন করছেন আমার সাথে? আমি কি পুতুল? না, তুমি আমার বাটারফ্লাই। তাহলে কেন বাটারফ্লাইকে উঠতে দিচ্ছেন না? কেন গলায় সুতো বেঁধে রেখেছেন? তোমার ভুলেই যে তুমি আমার কাছে বন্দি বাটারফ্লাই। রোদরঞ্জনের বিষ পান করেছ তুমি। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তোমার শক্তি নিঃশেষ হয়ে গেছে। পড়ে আছো শুধু রোদরঞ্জন ফুলের উপরে। এর দায়ভার কি আমার, বেবি বাটারফ্লাই? ইনানের কণ্ঠ জড়িয়ে আসলো। জেহেফিল ঘুরে ফিরে দোষটা ঠিক তার উপরেই দিচ্ছে। ইনানের কান্না দেখে জেহেফিল তর্জনী দিয়ে চোখের পানি মুছে দিল। কাঁদবে না বাটারফ্লাই। অকারণে কান্নার অধিকার নেই তোমার। তুমি তো হাসবে। আমার মতো ভাগ্যবান স্বামী পাওয়ায় তোমার তো খুশি হওয়ার কথা। তাহলে কেনই কান্না? জেহেফিল ইনানের গালে হাত বুলিয়ে হঠাৎ করেই ঘাড় চেপে ধরে। কাঁদবে আমার কষ্টে, তোমার নয়। তোমার তো কোনো কষ্ট নেই। আমি তো তোমাকে কষ্টে রাখছি না। তুমি সুখে আছো, কাঁদবে সুখের কান্না। ওই কান্নার অধিকার আছে তোমার, বুঝলে তুমি? ইনান সাথে সাথেই জেহেফিলের পা জড়িয়ে ধরে বসে পড়ল। হেঁচকি তুলে কাঁদতে আরম্ভ করল সে। মিনতি করে বলল, প্লিজ জেহেফিল, আমি একটু শান্তি চাই। একটু শান্তি দিন আমায়। একটু ভালো থাকতে দিন। এখনো ভাবার সময় আছে। জেহেফিলের মাথা দপ করেই জ্বলে উঠল। ইনানের টুটি চেপে দাঁড় করায়। গর্জন করে বলে, আমি তোমাকে শান্তি দেই না? হ্যাঁ, তোমাকে ভালো থাকতে দেই না? কিভাবে এই কথা বলতে পারলে তুমি? কিভাবে এই কথা তোমার ভাবনাতে এলো? বুক কাঁপলো না একবারও? কি না করেছি তোমার জন্য? তোমার পছন্দের সব কিছু তোমার পায়ে এনে ফেলেছি। যা যা আবদার করতে সব। পুরো পৃথিবীটাকে তোমার হাতের মুঠোয় এনে দিয়েছি।
নিজের থাকা খাওয়া ঘুম সব স্যাক্রিফাইস করে তোমাকে মাথায় তুলে রেখেছি। মাটিতে পা ফেলতে দেইনি নোংরা লাগবে বলে, ফুলের টোকাও লাগতে দেইনি। তাও বলছো আমি তোমাকে ভালো রাখি না, সুখে থাকতে দেই না। ইনানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে জেফিল ছেড়ে দিল। বার কয়েক কেশে ইনান নিজেকে শান্ত করার চেষ্টা করল। অঝোর ধারায় কপল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে তো এই সুখ চায়নি, সে তো চেয়েছে একটু স্বাভাবিক কাপলের মতো বেঁচে থাকার সুখ। ইনান ফুপিয়ে কাঁদতে লাগলো। জেফিল তীব্র গলায় বলল, কান্না থামাও। 1 মিনিটের মধ্যে কান্না না থামালে খারাপ কিছু ঘটিয়ে ফেলব। মুহূর্তের মাঝেই ইনান মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করল। এর চেয়ে খারাপ কিছু সহ্য করার ক্ষমতা নেই তার। জেফিল ইনানকে খাটের উপর ফেলে ইনানের শরীরের উপর ভার ছেড়ে দেয়। ইনানের গলায় চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলল, সরি তোমাকে ব্যথা দেওয়ার জন্য, কিন্তু আমি যা বলেছি তার একটা কথাও মিথ্যে নয়। এটা তুমি অস্বীকার করতে পারবে না বাটারফ্লাই। সময় আছে হাতে, তুমিই তো বললে। তাই তোমার উচিত হাতে থাকা সময়ের মাঝে এই জীবনে অভ্যস্ত হয়ে যাওয়া, ভাগ্যকে মেনে নেওয়া। ইনান সিলিংয়ের দিকে চেয়ে আছে। আসলেই কি সে ভাগ্যকে মেনে নিতে পারবে? গভীর রাত, হাড়হিম নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। অন্ধকারে ইনান খুব সাবধানে ক্লোজেটের দরজাটা খুলল। একবার ঘাড় ঘুরিয়ে খাটে ঘুমানো জেফিলের দিকে তাকালো। কফির সাথে ঘুমের ওষুধ মিক্স করে দেওয়ায় জেফিলের ঘুম এত সহজে ভাঙবে না মনে হচ্ছে। ঘুমের ওষুধ পেয়েছিল জেফিলের বক্স থেকেই। আগে ঘুম না আসলে জেফিল ঘুমের ঔষধ খেত। ইনান পা টিপে টিপে হেঁটে জেফিলের কাছে যায়, আবার চেক করে নেয় আসলেই ঘুমাচ্ছে কিনা। যখন নিশ্চিত হলো জেফিল গভীর ঘুমে মগ্ন, তখন ফিরে আসলো ক্লোজেটের কাছে। খুঁজতে লাগলো হ্যান্ডকাফ, পেল না। খুঁজে সময় নষ্ট করার মানে হয় না। তাই ইনান একটা ওড়না নিয়ে জেফিলের কাছে গেল। হেডবোর্ডের সাথে সাবধানে জেফিলের 2 হাত বাঁধল টাইট করে, খুব সতর্ক হয়ে। তারপর নিজের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস হ্যান্ডব্যাগে ভরে নিল। পালানোর জন্য যা যা লাগবে সবই নিল। মোবাইল পেল না নিজের। জেফিলের মোবাইলটা জেফিলের পিঠের নিচে। জেফিলকে সরানো মুখের কথা না, তাই ইনান জেফিলের মোবাইল খুঁজতে গেল না আর। দরজার কাছে এসে একবার পিছু ফিরে দেখল ঘুমন্ত জেফিলকে। কি নিষ্পাপ মুখশ্রী! ঘুমের সময় নিষ্পাপ লাগলেও আদতেই মানুষটি নিষ্ঠুরতায় কলুষিত। ইনান ফিসফিস করে বলল, ক্ষমা করবেন জেফিল, আমি এই জীবনে অভ্যস্ত হতে পারবো না। পারবো না ভাগ্যকে মেনে নিতে। আমার ঠিকানা আপনি নন। আমার ঠিকানা মুক্ত আকাশে, সেখানে আপনি আমার জন্য জেলখানা। আজ সূর্যের দেখা মিলল না। আকাশ ঢেকে আছে ধোঁয়াটে মেঘে। শীত শীত আবহাওয়া। এই শীতল আবহাওয়ায় খোলা ক্যাফেতে বসে আছে রুহি। রাগে কাঁপছে। অতিরিক্ত রেগে গেলে সে কান্না করে দেয়। এখনও তাই হলো। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তবে মুখে তেজের আগুন। শরৎ তার পাশে বসে বোনকে সান্ত্বনা দিচ্ছে। রুহির রক্তবর্ণ চোখ নিবদ্ধ সামনের চেয়ারে নির্বিকারভাবে বসে কফিতে সিপ দেওয়া পলকের উপর। তার ধ্যান রুহি কিংবা শরতের উপরে নেই। সে চোখ ছোট ছোট করে কফির মগকে পর্যবেক্ষণ করছে। তার মানে তুমি? হেঁচকি দিতে দিতে বলল রুহি, তুমি ইনানকে পছন্দ করো? না। মাথা তুলে রুহির রাগান্বিত সুষ্টি চেহারায় দৃষ্টিপাত করল পলক। একটু ভুল হয়েছে। আমি ইনানকে ভালোবাসি। শরতের হাত মুষ্টিবদ্ধ হলো। রুহি এক হাত ভাইয়ের হাতের উপর রেখে ইশারায় থামতে বলল। লজ্জা লাগলো না নিজের হাঁটুর বয়সীর একটা মেয়েকে ভালোবাসতে? পলক হাসে। ওর আর আমার বয়সের পার্থক্য সর্বোচ্চ 12 কি 13 হতে পারে। বর্তমানে এটা নর্মাল। কিভাবে পারলে পলক? তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? যদি আমাকে সত্যিকারের ভালোবাসতে, তাহলে ব্রেকআপের 1 বছরের মাথায় অন্য কারো মায়ায় জড়াতে না তুমি। আমি নিজেও এখনো মুভ অন করতে পারিনি। আর তুমি?
মুভ অন করতে পারোনি, কিন্তু ডিরেক্টরদের বিছানায় ঠিকই যেতে পেরেছো। বাঁকা হেসে বলল পলক। শরৎ চেয়ার ছেড়ে তেড়ে আসলো। কি বললি তুই? রুহি শরতের হাত ধরল। গরম চোখে তাকিয়ে পলককে বলল, আমাকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। এসব আলতু ফালতু খবর তোমাকে দেয় কে? পলকও উঠে দাঁড়ায়। রুহির মুখোমুখি হয়ে বলল, পুলিশ কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। তোমার নোংরামির সব ছবি আমার কাছে আছে। নেহায়েত তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তাই এক্সপোজ করিনি। তোমার মতো চিটারের মুখে আর যাই হোক ভালোবাসার কথা মানায় না। রিলেশনে থাকা অবস্থাতেই তুমি উপরে ওঠার জন্য যে পরিচালকদের বিছানায় গিয়েছ, তার প্রমাণও আমার কাছে আছে। তুমি চাইলে দেখাতে পারি। দেখাবো? অপমান এবং ভয়ে রুহির মুখটা এইটুকুনি হয়ে গেল। ছোট ভাইয়ের সামনে এমন অপমানেও বিব্রত হয়ে গেল সে, তাই কথা ঘুরালো তাড়াতাড়ি। যাই হোক, তোমার সাথে আজে বাজে প্যাচাল পেরে লাভ নেই। তুমি যে সারাদিন ইনান ইনান করো, সেই ইনানের যে বিয়ে হয়ে গেছে, সেই খবর নিশ্চয়ই তোমার কানে পৌঁছেছে। লজ্জা করে না একটা বিবাহিত মেয়ের পেছনে কুত্তার মতো ঘুরতে? তোমার লজ্জা করল না 4 বাচ্চার বুড়ো বাপের বিছানায় পা ছড়াতে? রুহি দমে গেল, মুখ লাল হয়ে গেল অপমানে। ভেবেছিল পলককে ইনানের কথা বলে অপমান করবে। তা তো হয়নি, বরং রুহির সত্যগুলো সামনে এনে তাকে অপমান করছে। রুহি একটা কথাও না বলে শরতের হাত ধরে বেরিয়ে গেল ক্যাফে থেকে। সে এসেছিল পলকের সাথে প্যাচ আপ করার জন্য। জীবনে পলকের মতো একজন খাঁটি মানুষ পেয়েছিল, কিন্তু হীরাকে কাজ ভেবে দূরে সরিয়ে দেওয়াটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই পলককে আবার নিজের জীবনে ফেরাতে চেয়েছিল। কিন্তু পলক যে অজানা কিছু সত্যি জেনে যাবে, সেটা ভাবতেও পারেনি রুহি। আর এই সত্যের পর নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। যদি পলকের জীবনে ইনান না আসতো, তাহলে রুহি পলকের পা ধরে হলেও নিজের দিকে ঘোরাতো। অতীতের প্রেমের জের ধরে পলকও নিশ্চয়ই মুখ ফিরিয়ে থাকতে পারত না। ইনানই যত নষ্টের গোড়া। ইনানের কারণে পলককে পেয়েও হারালো সে। চোয়াল শক্ত হয়ে গেল রুহির। শরৎকে ধরে নিজের দিকে ফিরালো। তোর ইনানকে চাই, তাই না? শরৎ মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, ও এখন ইউজড মাল। ওকে দিয়ে এখন আর কি বাল করব? সেকেন্ড হ্যান্ড মালকে বিয়ে করে লাভ নেই। বিয়ের জন্য না। শরৎ সরু চোখে বোনের দিকে তাকালো। রুহির চোখে অন্য কিছুর ইঙ্গিত। দুই ভাই বোন চোখে চোখেই ষড়যন্ত্রের ছক কষে ফেলল। ইনান মাথায় হাত দিয়ে বসে আছে ফারাদের বাসার সিঁড়ির সামনে। আজ বড় একটা সর্বনাশ হয়ে গেছে তার। কাল রাতে পালিয়ে সে নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। মেইন রোডে তার ব্যাগগুলো ছিনতাই হয়ে গেছে। 3টা ব্যাগ ছিল। একটা হ্যান্ডব্যাগ, যেটায় টাকা পয়সা, বাড়ির চাবি ছিল। আরও বাকি 2টায় প্রয়োজনীয় কাগজপত্র আর বাবার দেওয়া গয়না। গয়নার হ্যান্ডব্যাগ ছিনতাইকারী নিয়ে যায়। ইনান বাঁচাতে পারে শুধুমাত্র কাগজপত্রের ব্যাগটা। ইনানের এখন হাড়ে হাড়ে টের হচ্ছে কাছের মানুষদের নাম্বার মনে না রাখার ফল। জিএফিল আর বাবার নাম্বার ছাড়া কারো নাম্বারই মুখস্থ নেই। মাঝরাতে ইনান কাঁদতে কাঁদতে রওনা দেয় ফারাদের বাড়িতে। হেঁটে হেঁটে সকাল 11:30টায় ফারাদের বাসায় আসে। এর মাঝে দোকান থেকে ধার করে মোবাইল নিয়ে ফোন করেছিল বাবাকে। 5 বার কল করার পর ফোন রিসিভ করে ফুপু। তিনি বললেন যে বাবার অবস্থা তেমন, আবারও অসুস্থ হয়ে গেছে, তাই আইসিইউতে রাখা আছে। ইনার নিজের অসহায়ত্বের কথা আর বলল না। ফোন রাখার পর তার মনে হলো কিছু টাকা পাঠিয়ে দেওয়ার কথা। আবারও ফোন দিল, কিন্তু এবার আর তুলল না কেউ ওপাশ থেকে। ইনান বুঝল ফুপুর ব্যস্ততা। তার বাবাকে নিয়ে এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। এদিকে দোকানের লোকটাও মোবাইল দেওয়ার জন্য তাড়া দিচ্ছিল। তাই হতাশ হয়ে ইনান হেঁটে হেঁটেই ফারাদের বাসায় আসে। 2 ঘন্টার পথ লেগেছে 5-6 ঘন্টার মতো। ইনানের পা ব্যথায় টনটন করছে, যেন নিচের অংশ অবশ হয়ে গেছে। ফারাদের গেটের সামনে সিঁড়িতে বসে পড়ল। সকাল থেকে কিচ্ছুটি পেটে পড়েনি। সে আবার না খেয়ে থাকতে পারে না।
কষ্টে সৃষ্টে উঠে ফারার বাসায় গেলে আবারও হতাশ হতে হয় তাকে। ফারাদের গেটে তালা মারা। ইনান কান্না করে দেয় অতিরিক্ত হতাশায়, মাথার চুল চেপে ধরে। বিপদ যখন আসে চারদিক থেকেই আসে, কথাটির মানে আজ ভালো করেই বুঝে গেল সে। ইনানের দাঁড়ানোর শক্তিটাও নেই, হাঁটা তো দূরের কথা। প্ল্যান ছিল সে আগে বাড়ি যাবে, বাড়িতে তার এক্সট্রা ফোন আছে, বাবাকে কল করে সব খুলে বলবে। বাবা অবশ্যই তাকে কোনো সমাধান দেবে। তারপর পাসপোর্ট নিয়ে বাবার কাছে চলে যাবে, তাহলে আর জেফিল তার নাগাল পাবে না। ব্যাস, কাহিনী খতম। কিন্তু ভাবনা থেকে যে বাস্তবতা ভিন্ন হয় সেটা বেমালুম ভুলেই গিয়েছিল ইনান। তাই তো এখন নিঃস্ব হয়ে অভাগীর মতো পড়ে আছে। অন্যান্য ফ্রেন্ডদের বাসাতেও যাওয়া যায়, তবে তাদের বাসাতেও হেঁটে যেতে লাগবে 1.5-2 ঘন্টা। ইনানের শক্তি নেই, তাই ফারাদের খোলা উঠানের দোলনায় গেল বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। জীবন বদলেছে ইনানের। জীবনটাকে যত সহজ ভেবেছিল তার চেয়ে 10 গুণ কঠিন। ইনানের হঠাৎ মনে পড়ল জেফিল তাকে না পেয়ে যদি ফ্রেন্ডদের বাসায় এসে খোঁজ নেয়। ইনান তড়াক করে উঠে গেল। আবার মনে পড়ল সে তো জেফিলকে বেঁধে এসেছে, এত সহজে কি আর বাঁধন খুলবে? আবারও নিশ্চিন্তে বসল। আচ্ছা, জেফিল এখন কি করছে? ইনান কি ভুল করেছে জেফিলকে বেঁধে? যদি সত্যি সত্যি কোনোদিন বাঁধন খুলতে না পারে, সারা জীবন কি এভাবেই আটকা থাকবে? ও চিৎকার করলেও তো 2-3 কিলোমিটারের ভেতর কারো দেখা পাওয়া যাবে না। কে শুনবে ওর চিৎকার? এই দুপুরেও নিশ্চয়ই জেফিল কিছু খেতে পারেনি। ইনানের হঠাৎ মায়া লাগলো অনেক। জেফিল কষ্ট পাচ্ছে ওভাবে আটকে থেকে। পরক্ষণেই মাথায় আসলো জেফিলের নির্দয় কর্মকাণ্ডের কথা। ইনান মাথা ঝাঁকিয়ে জেফিলের প্রতি মায়া ছেড়ে ফেলার চেষ্টা করল। জেফিল যা করেছে ইনান তার এক ভাগও করেনি। জেফিল একটা নিষ্ঠুর মনস্টার, যার দয়ামায়া বলতে কিছুই নেই। খালি আছে রাগ আর নিজের প্রিয় জিনিসকে বন্দি করে রাখার চেষ্টা। জেফিল তো ভুলেই গেছে ইনানও যে একজন রক্তে মাংসে গড়া মানুষ। তার আবেগ অনুভূতির যে দাম আছে তা যেন জেফিল জানেই না। শুধু জানে কিভাবে নিজের ইচ্ছা অনিচ্ছা ইনানের উপর চেপে দেওয়া যায়, ইনানের হাতে পায়ে সুতো বেঁধে কিভাবে নাচানো যায়, ইনানকে শিকল পরিয়ে কিভাবে নিজের চোখের সামনে রাখা যায়। ইনানের মাঝে মাঝে মনে হয় মালিক যেমন কুকুরকে গলায় চেন পরিয়ে ঘোরায়, ঠিক তেমনই তারা। তবে এখানে পার্থক্য হলো ইনান মালিক আর জেফিল কুকুর। কেননা ইনানের কিছু সীমিত পছন্দগুলো খুশি মনে করে জেফিল। সব ঘরের মধ্যাকার পছন্দগুলো, যেমন পছন্দের রান্না করে খাওয়ানো, ক্লে দিয়ে কিছু জিনিস বানানো, পছন্দ মতো জামা কাপড় কেনা, মেকআপ কিট, আরও অনেক কিছুই। কিন্তু জেফিল কুকুর হয়েও মনিবের গলায় কলার পরিয়ে মনিবকেই হাতের মুঠোয় রেখেছে। সে যেখানে যেতে চাইবে, যা করতে চাইবে, সব মনিবকে বাধ্য হয়ে করতে হবে। না হলে মনিবকে তার ধারালো দাঁত দিয়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দেবে। এইখানে মনিব একজন অসহায় আর সব ক্ষমতা কুকুরের হাতে। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল ইনান। ভরসা নেই জেফিলের। যদি কোনো রকমে বাঁধন খুলে চলে আসে, ইনানকে ধরে ফেললে কি করবে জেফিল? তখন ডিভোর্সের কথা বলায় গোডাউনে আটকে শাস্তি দিয়েছিল। এখন তো আরও বড় কাজ করেছে সে, পালিয়েছে। তাও জেফিলকে আটকে রেখে কি শাস্তি দেবে এখন? না না, ধুর। ইনান নিজের মাথায় থাপ্পড় মারে। কী সব আবোল তাবোল ভাবনা, সে শাস্তির কথা ভাবতেই চায় না। জেফিল তাকে পেলেই না শাস্তি দেবে, যেটা কখনোই হবে না সেটা নিয়ে ভেবে লাভ আছে কোনো? ধুর। বসে থাকতে থাকতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, কিন্তু ফারা আর আসলো না। ইনানের পেট খিদেয় চোচো করছে। পেটে পানি ছাড়া আর কিছুই পড়েনি। এবার সে উঠে দাঁড়ায়। এভাবে অপেক্ষা করে কোনো লাভ নেই। জেফিল চলে আসলে বিপদ হবে। হাঁটতে হাঁটতে হাইওয়েতে এসে দাঁড়ায় ইনান। উদ্দেশ্য মুগ্ধর বাড়িতে যাওয়া। অন্যান্য ফ্রেন্ডদের তুলনায় মুগ্ধর বাসা কাছে।
রাস্তায় দুর্বল পা ফেলে ফেলে হাঁটছে ইনান। ঠিক তখনই তার পাশে কালো রঙের গাড়ি থামল। ইনান থমকে যায়, ভয় পেয়ে যায়। সে দ্রুত হাঁটতে নেয় গাড়িটাকে পাশ কাটিয়ে। তার আগে গাড়ি থেকে বেরিয়ে এসে ইনানকে জাপটে ধরে। ইনান চাপা চিৎকার দিয়ে উঠল, আচমকা জড়িয়ে ধরায়। ভাবল জেএফিল, কিন্তু লোকটির পারফিউমের ঘ্রাণ জেএফিলের না। ইনান লোকটির বুকে হাত রেখে ধাক্কা দেয় সজোরে। পলক। ইনান। ধরা গলায় ইনানের নাম উচ্চারণ করে আবারও জড়িয়ে ধরল পলক। পলকের কল্পনাতীত কাজে ইনান বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে। হুটহাট জড়িয়ে ধরার মতো লোক পলক না। পলকের বুকে ইনান পিষে যাচ্ছে, যেন বহুদিন পর প্রিয় মানুষকে দেখতে পেয়েছে পলক। ইনান সরিয়ে দিল পলককে। এদিক দিয়ে খুশিও হলো সাহায্য করার মতো কাউকে পেয়ে। ইনান, তুমি কোথায় ছিলে এতদিন? বিয়ে হয়ে গেছে অথচ আমাকে জানাওনি পর্যন্ত। তুমি জানো, তোমার টেনশনে আমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। প্রতিটা দিন হন্য হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। পলক এক নাগাড়ে আরও অনেক কথা বলে গেল। ইনানের মাথায় ঢুকল না খিদের চোটে। সে পলককে থামিয়ে দিল। আমাকে আগে মুগ্ধর বাসায় দিয়ে আসুন, এই বলে ইনান গাড়িতে উঠে বসল। পলকে এসে বসল ড্রাইভিং সিটে। পলক গাড়ি না চালিয়ে ইনানের দিকে তাকিয়ে রইল। তা দেখে ইনান পলকের সামনে তুড়ি বাজায়। এভাবে কি দেখছেন? তোমাকে অনেক টেনসড লাগছে, কোনো সমস্যা হলে বলতে পারো। ইনান মাথা নাড়ায়, ক্লান্ত গলায় বলে, কোনো সমস্যা নেই, এবার চলুন প্লিজ। পলক মুগ্ধর বাসায় গাড়ি না নিয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে দেখে ইনান ভ্রু কুঁচকে তাকায়। পলক ইনানের কুঁচকানো ভ্রু দেখে মৃদু হেসে বলল, চোখ মুখ দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছুই খাওনি। তুমি তো না খেয়ে থাকতে পারো না। এই বলে ইনানের পাশের দরজা খুলে দিল। ইনান লজ্জা পেল অনেক, তবে লজ্জার চেয়ে খিদে বেশি থাকায় সে আর নাকচ করল না। গপাগপ করে খেয়ে চলেছে ইনান, যেন কতদিনের অভুক্ত সে। খাওয়ার মাঝেও মনে পড়ল জেএফিলের কথা। কি করছে তার স্বামী? পলক তার সামনে চেয়ারে বসে খাওয়ারত ইনানকে দেখে চলেছে। আগে থেকে খুব সুন্দর হয়েছে ইনান। পেট পুজো শেষে তারা গাড়িতে এসে বসল। পলককে অনেক ধন্যবাদ জানালো সে। পলক বিনিময়ে জানতে চাইল ইনানের চিন্তার কারণ। তার মনে ইনানের হাজবেন্ড নিয়ে অনেক প্রশ্ন আছে, তবে সেগুলোকে সাইডে রেখে আগে ইনানের খবর নেওয়াটা জরুরি। প্লিজ ইনান, আমাকে ফ্রেন্ড মনে করে সব বলতে পারো, আমি সাহায্য করার চেষ্টা করব। পলক অনেক রিকোয়েস্ট করল। ইনান শেষমেশ খুলে বলল আসল কাহিনী। জেএফিলের পরিচয় কিংবা অন্য কোনো তথ্য না বলে সে শুধু স্বামী হিসেবে বলতে লাগলো ঘটনা, যে তার স্বামী মানসিকভাবে অসুস্থ, তার লাইফ হেল করে দিয়েছে। সেখান থেকেই পালিয়েছে ইনান। ইনানের মুখে বারবার আমার স্বামী শুনতে শুনতে পলকের বুকে ব্যথা শুরু হলো। এত কষ্ট কেন প্রেয়সীর মুখে অন্য কারোর নাম শুনতে পাওয়া? পলক সিদ্ধান্ত নিল ইনানকে সাহায্য করবে দেশ ছাড়তে। তার সুযোগ এসেছে। ইনান যদি তার স্বামীকে ছেড়ে দেয় তাহলে ইনানকে পেতে আর কষ্ট পোহাতে হবে না পলককে। ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি নিজের করে পেতে চলেছে। ইনানকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইনানের ফ্রেন্ডদের বাড়িতে থাকাটা রিস্ক হয়ে যাবে। ইনান প্রথমে আপত্তি জানালেও জেএফিলের কাছে বন্দির ভয়ে রাজি হয়ে যায়। সন্ধ্যা নেমে এসেছে। চারিদিক কুয়াশাতে ঢেকে গেছে, শীতের পূর্বাভাস। পলক উৎফুল্ল চিত্তে গাড়ি চালাচ্ছে আর একটু পর পর আর চোখে ইনানকে দেখছে। ইনানকে নিজের করে পাওয়ার খুশিতে আত্মহারা সে। ইনান গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভবিষ্যতের অনেক কিছুই ভেবে চলছে, কিভাবে কি করবে না করবে। পলক তার বাড়ি যাওয়ার জন্য আজকে শর্টকাট পথ বেছে নিয়েছে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ইনানের সাথে মায়ের কথা বলাতে হবে। কুয়াশায় ঘেরা রাস্তায় নীরবে গাড়ি চালাচ্ছিল পলক। আচানক পেছন থেকে একটা গাড়ি ধাক্কা মারল।
পলক ইনানের মাথা বুকে ধরল সবার আগে। গাড়ির স্টিয়ারিংয়ের সাথে হাতে প্রচণ্ড ব্যথা পেল পলক। কপালেও ব্যথা পেয়েছে। গাড়ি থামায় দ্রুত। ইনানকে ঠিকভাবে বসিয়ে দেখে ইনানের লেগেছে কিনা। ভাগ্যিস ধাক্কাটা তেমন জোরে লাগেনি। পলক রেগেমেগে গাড়ি থেকে বের হয়। এই রাস্তায় গাড়ি চলাচল নিতান্তই কম। ধাক্কা মারা গাড়িটার হেডলাইট জ্বললেও ভেতরের আলো নেভানো। হেডলাইটের তীব্র আলো চোখে বিঁধলে পলক হাত চোখের উপর নিয়ে কালো কাচের জানালায় হাত দিয়ে নক করে। জোরে জোরে লোকটির উদ্দেশ্যে কথা শুনিয়ে দরজা খোলার আদেশ দেয়। ইনান মাথা ধরে গাড়ি থেকে বের হয়। পলক যদি গাড়িটা না থামাতো তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত। হেডলাইটের সাদা আলো চোখে পড়তেই চোখ বুজে নেয় ইনান। পলক পলক পেছন ফিরে ইনানকে গাড়ি থেকে নামতে দেখে হন্তদন্ত হয়ে ছুটে আসে। তুমি নামতে গিয়েছো কেন? মাথায় কি ব্যথা পেয়েছো? বেশি ব্যথা? কিছু একটার আওয়াজ পেয়ে ইনান পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। হুট করে পলক তাকে জড়িয়ে ধরল। আরে কি করছেন? ইনান টের পেল পলক জড়িয়ে ধরেনি, বরং তার উপর পড়ে গেছে। পলকের মাথা ইনানের কাঁধের উপর, আর হাত দুটো ঝুলে আছে। হঠাৎ পড়ে গেল কেন? মাথায় আঘাত পাওয়ার কারণে কি পড়ে গেছে? ইনান পলকের মাথা ধরে দাঁড় করানোর চেষ্টা করতেই পলকের মাথায় ভেজা কিছুর উপস্থিতি টের পেল। হাত সামনে আনতেই দেখতে পেল রক্ত। আঁতকে উঠল ইনান। ঝট করে মাথায় আসলো সেই নৃশংস মানুষটির কথা। আলোর কারণে চোখ মেলাতে পারছিল না ইনান। তার উপর কুয়াশা। সেই মুহূর্তেই কুয়াশা ভেদ করে আলোর মাঝে এক লম্বা মানুষের অব্যয় দেখতে পেল। ইনানের চিনতে সেকেন্ডও লাগলো না। চোখ বড় বড় হয়ে গেল তার। মৃগী রোগীর মতো কাঁপতে লাগলো তার শরীর। নিঃশ্বাসের গতি দ্রুত হলো। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। অব্যয়টির সামনে আসলো ধীর পায়ে। সামনে আসতেই তার চেহারা স্পষ্টভাবে দেখতে পেল ইনান। ঠোঁট দুটো কেঁপে উঠল তার। কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, জেহেফিল। ইনানের গলা এত কাঁপছিল যে নামটা ঠিকভাবে শেষ করতেও পারল না। জেহেফিলের ঠোঁট দুটো প্রসারিত হয়ে সুন্দর হাসিতে রূপ নিল। হাতের কাঠের ভারী স্টিকটা কাঁধে নিয়ে কপালের এলোমেলো চুলে হাত বুলিয়ে পেছনে নিল। নিচের ঠোঁট কামড়ে কিছু একটা বিড়বিড় করে ইনানের মুখের কাছে ঝুঁকল, খুব কাছে। ফু দিয়ে ইনানের সামনে ছোট ছোট চুলগুলো সরিয়ে চমৎকার হেসে হাস্কি ভয়েসে বলল, হ্যালো বেবি গার্ল, লং টাইম নো সি। পলক, পলক, এই পলক। কারো ফিসফিসানির আওয়াজে পলকের জ্ঞান ফেরে। তার মাথা ভার। ঝাপসা চোখ আধো আলোতে মেলে তাকানোর চেষ্টা করতেই বন্ধ করে ফেলল প্রচণ্ড ব্যথা অনুভব হতেই। মাথার পেছনে শিরশির করছে ব্যথায়। আবারও শোনা যায় কারো উদ্বিগ্ন মিহি কণ্ঠের ফিসফিসানি। এই পলক, উঠুন না। পলক। পলক ঘোলাটে চোখ মেলে। ঝাপসা চোখে দেখে তার ভালোবাসার মানুষটি তার খুব কাছে ঝুঁকে আছে। ইনান। কথা বলার চেষ্টা করতেই গলায় কণ্ঠস্বর আটকিয়ে আসে। ইনান। ইনান স্বস্তি পেল পলককে চোখ খুলতে দেখায়। সে দ্রুত পলকের হাত ধরে উঠে বসানোর চেষ্টা করে। ইনানের উপর ভর দিয়ে পলক উঠে ইনানের কাঁধের উপর ভিড় দেয়। আশেপাশে নজর দেয়। একটা গোডাউন ট্যাপ জায়গায় তারা আছে। ইনানের দিকে তাকায় প্রশ্নবোধক চাহনিতে। দেখে ইনান কাঁদছে। চুলগুলো এলোমেলো হয়ে ঘামে লেপ্টে আছে কপালে। চোখ মুখ শুকনো। অশ্রুর দাগ বসে গেছে গালে। কতক্ষণ ধরে কাঁদছে মেয়েটা? পলক, আমাদের এখান থেকে পালাতে হবে, যত দ্রুত সম্ভব। চারিদিক তাকাতে তাকাতে সাবধানের বাণীতে বলল ইনান। পলক মুখ খুলল কিছু বলার জন্য। তার আগেই ইনান পলকের মুখ চেপে ধরে হাত দিয়ে। নিজের ঠোঁটে তর্জনী রেখে গলা খাদে নামিয়ে বলল, জোরে কথা বলবেন না, উনি শুনে ফেলবে। তোমার স্বামী? ইনানের মতো করে বলল। ইনান মাথা ঝাঁকায়। উনি অনেক ভয়ানক। কোথায় সে? দোতলায়।
পলক ইনানের কাঁধে হাত রেখে আরেক হাত পকেটে চালান করে। কাঙ্ক্ষিত বস্তুটি না পেয়ে বলল, আমার মোবাইল কোথায়? উনি রেখে দিয়েছেন। ইনান হেঁচকি তুলে বলল, আমাদের হাতে সময় নেই, উনি যে কোনো সময় চলে আসবে। পালাতে হবে আমাদের পলক। এই ঘোর বিপদের মাঝেও পলকের ঠোঁটে হাসির ঝলক দেখা যায়। এই ফার্স্ট তুমি আমাকে আমার নাম ধরে ডেকেছ ইনান। ইনান বিরক্ত হয়। এসব নাটকের সময় নেই, উঠুন আপনি। ইনান পলকের হাত ধরে ওঠায়। পলক এক হাতে ইনানের কাঁধ ধরে নিজের ভারসাম্য রাখে। ইনান পলককে ধরে ধরে গোডাউনের বাইরে নিয়ে আসে। কোথায় আছি আমরা? জায়গাটার নাম নেই, জঙ্গলের মাঝে। তুমি এখানে থাকো? পলক অবাক হয়। ইনানকে যতদূর চেনে সে খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে বেশি। এই নির্জনে একলা পড়ে থাকাটা ওর পছন্দ না। ও থাকতে চায় শত মানুষের ভিড়ে। কোন দিকে যাব? রাস্তার দিকে যাওয়া সম্ভব না, উনি ধরে ফেলবে সহজেই। জঙ্গলের দিকে যাওয়া যায়। জঙ্গল ধরে কোনো রাস্তা কি মেন রোডে উঠেছে? উঠেছে মেবি, খেয়াল নেই। কিন্তু আমাদের আগে এক জায়গায় লুকিয়ে থাকা দরকার, যাতে উনি খুঁজে না পায়। ইনান পলককে সাথে নিয়ে জঙ্গলের পথে হাঁটা ধরল, গোধূলি আলোকে ভরসা করে। তখন জেফিল ইনানকে আর পলককে টেনে হিঁচড়ে তার গাড়িতে ওঠায়। ইনান সাহায্যের জন্য অনেকবার চিৎকার করলেও ফাঁকা রাস্তায় কারো টিকিটারও দেখা পেল না। জেফিলের হাত থেকে ছাড়া পাবার অনেক চেষ্টা করেছে ইনান। জেফিল ইনানের গলা থেকে ওড়না নিয়ে ইনানের হাত পেছনে নিয়ে বেঁধে গাড়িতে ওঠায়, আর পলকের মাথার চুল খামচে ধরে টেনে গাড়ির ডিকিতে আঁচড়ে মারে। ইনান যাতে কথা বলতে না পারে তাই মুখে রুমাল গুজে দেয় জেফিল। তার মুখ অস্বাভাবিক রকমের শান্ত। এটা যে ঝড়ের পূর্বাভাস তা ভালোই বুঝতে পারছে ইনান। সে সয়ে নিত এই ঝড়, কিন্তু পলক, সে দোষ না করেই যে শাস্তি পাবে, তাও ইনানের জন্য। রাস্তায় কয়েকবার ইনান জেফিলের সিটের পেছনে পা দিয়ে ধাক্কা দিয়েছে। যেভাবে পেরেছে সবভাবেই জেফিলকে থামাতে চেয়েছে। বাধ্য হয়ে জেফিল ইনানের পায়ের সাথে পা পেঁচিয়ে ধরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। পা পেঁচানোর ফলে পায়ে ব্যথার কারণে আর কোনো কিছু করার সুযোগ পায়নি ইনান। বাসায় এসে পলককে সবার আগে গোডাউনে ফেলে ইনানকে নিয়ে উপরে চলে আসে। ইনান কাঁদতে কাঁদতে জেফিলের কাছে মিনতি করেছিল, জেফিল শোনেনি। ইনানকে রুমে আটকে রেখে সে চলে যায় অন্য রুমে। ইনান দরজা ধরে অনেকক্ষণ বাড়ি দেওয়ার পর তার মাথায় আসে ডুপ্লিকেট চাবিটা আলমারিতে আছে। সেটা নিয়ে খুব সাবধানে দরজা খোলে। জেফিলের আটরুম থেকে আওয়াজ আসায় সেখানে পা টিপে টিপে উঁকি মারে। দেখে জেফিলের হাতে ফিতা জাতীয় কিছু আর নিচে কয়েকটা লাঠি আর রড। তার চেহারা রক্তবর্ণ, কপালে রগ ফুলে আছে। ইনান বুঝে যায় জেফিল যে পলককে শাস্তি দিতে চলেছে। জেফিল যখন কাজে ব্যস্ত সেই সুযোগে ইনান রুমের দরজা আলতো করে আটকে দেয়। ঘরের তালা নিয়ে মেন দরজাও আটকে চলে যায় গোডাউনে, পলককে নিয়ে পালানোর উদ্দেশ্যে। সে বাঁচুক নয় মরুক, পলককে তো বাঁচাতেই হবে। ইনান আর পলক জঙ্গলের সাইড ঘেঁষে হাঁটছে, যেখানে পাতা কম, যাতে আওয়াজ না হয় আর যাতে গভীর জঙ্গলে হারানোর আগে জঙ্গল থেকে বের হওয়া যায়। প্রায় 20 মিনিটের মতো হাঁটল তারা। ইনান এই জঙ্গল ধরে এসেছিল একবার ফ্রেন্ডদের সাথে, তাই সন্ধ্যার লালচে আলোতে পথটা হালকা চিনতে পারছে। আবার চাঁদের আলোতেও পথ স্পষ্ট দেখা যাচ্ছে। ইনানের মাথায় অন্য চিন্তা। জেফিল নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে তাদের পালানোর খবর। যে করেই হোক পলককে নিরাপদে কোথাও পৌঁছে দিতে হবে, যাতে জেফিলের হিংস্রতার শিকার না হতে হয় পলককে। ইনান, আলো দেখা যাচ্ছে, হঠাৎ পলক বলে উঠল। ইনান ভয় পেয়ে গেল। জেফিল এসে গেছে কি? কিন্তু না, আলোটা দেখা যাচ্ছে কোনো রাস্তায় চলার গাড়ির। ইনানের মনে যেন প্রশান্তির শীতল বাতাস বয়ে গেল। সে পলককে ধরে রাস্তায় উঠল, কিন্তু রাস্তায় উঠতেই চমকে গেল। এই রাস্তাটা জেফিলের বাসার সামনে রাস্তা ধরে এসেছিল।
তার মানে তারা শুধু শুধু জঙ্গলের পথ ধরে হেঁটেছে। রাস্তা দিয়ে আসলে আরও আগেই বহু দূরে যেতে পারত। ইনান নিজের বোকামির জন্য মনে মনে নিজেকেই গালি দিল। এগিয়ে আসছে একটা বাইক। ইনান হাত নাড়িয়ে বাইকটা থামায়। এখন আর সন্ধ্যার লালচে আলো নেই, এখন রাতের শুরু। বাইক থেকে দুজন নেমে আসে, তাদের মাথায় হেলমেট। ইনান আকুল গলায় বলল, দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা অনেক বড় বিপদে পড়েছি। বাইকের একজন হঠাৎ দৌড়ে আসলো পলকের কাছে। অস্থির হয়ে পলকের গাল ধরে বলল, কি হয়েছে তোমার পলক? রক্ত কেন গলায়? ইনান আর পলক দুজনেই চমকে গেল মেয়েলি কণ্ঠ শুনে। চিনে ফেলল এটা যে রুহি। রুহি মাথার হেলমেট খুলল। শরৎও এগিয়ে আসলো, কৌতূহলী হয়ে বলল, এই অবস্থা কেন আপনাদের? ইনান, কি হয়েছে? এত কিছু বলার সময় নেই এখন। তুই প্লিজ পলককে নিয়ে এখান থেকে চলে যা, উনি আহত। পলক ততক্ষণে ইনানের হাত চেপে ধরেছে। তোমাকে একা ছাড়ছি না ইনান, জেনে বুঝে তোমাকে সিংহের গর্তে ঠেলে দিতে পারি না। ইনান পলককে ঠেলতে লাগলো রুহিদের সাথে যাওয়ার জন্য। রুহি আর শরৎ অবাক হয়ে চেয়েছিল। রুহির মনে তখন হিংসার আগুন জ্বলে উঠছে। পলক যেভাবে ইনানকে চেপে ধরেছে যেন বহুদিন পর ফিরে পাওয়া স্ত্রীকে ধরেছে। রুহির বুকে সাঁড়াশির মতো কিছু একটা বিঁধল যেন। চোখে জমল জল। পলককে সে অন্য মেয়ের সাথে দেখতে পারে না। ইনানের উপর জমে থাকা ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠল। শরতের হাত ধরে ফিসফিস করে বলল, এদের মধ্যে কি হয়েছে জানার দরকার নেই। আমি পলককে নিয়ে চলে যাচ্ছি, তুই ইনানকে সামলা। বোনের কথার আড়ালে থাকা কূটনৈতিক ইঙ্গিত ধরে ফেলল শরৎ। লোভাতুর হয়ে উঠল তার চোখ দুটো। চাঁদের আলোতে ঝিকমিক করা ইনানের ফ্যাকাশে মুখ আর কাপড়ের অবিচ্ছিন্ন অবস্থা দেখে জিভে জল চলে এলো শরতের। এরকম সুযোগ কয়জনে হাতছাড়া করে। রুহি মুখে করুণার ভাব ফুটিয়ে পলকের কাছে এসে বলল, আই থিঙ্ক তোমার হেল্প দরকার বেশি। ইউ আর ইনজুর্ড। শরৎ বরং ইনানকে নিয়ে আসুক, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাই। এই বলে পলককে টেনে আনতে লাগলো, কিন্তু পলক যেন পণ করেছে যাবেই না ইনানকে ছাড়া। ইনানের মনে ভয় হতে লাগলো কখন না জানি জেফিল চলে আসে। সে পলককে ঠেলে বাইকে ওঠায়। আমিও আসছি শরতের সাথে, আপনার সত্যি চিকিৎসার দরকার আগে। জোরাজুরির পর পলক যেতে রাজি হয়, তবে আগে রুহিকে বলল ফোনটা দিতে। সে তার ফোর্সদের কল করবে, কিন্তু রুহি মিথ্যে বলল যে তারা কেউই ফোন নিয়ে বের হয়নি। পলক বাইকে উঠে রুহির পেছনে বসে। তাদের বাইক ছাড়ার পরপরই শরৎ ইনানকে চেপে ধরে নিজের সঙ্গে। ইনান হতচকিত হয়ে বলে, কি করছিস? হাত ছাড়। শরৎ ছাড়ল না। ইনানের জামায় হাত দিয়ে কুৎসিত হেসে বলল, নাও আই ক্যান টেক মাই রিভেঞ্জ। শরতের উদ্দেশ্য বুঝতেই আতঙ্কে নীল হয়ে যায় ইনান। ফ্রেন্ডের থেকে এই ধরনের আশা করেনি সে। ভয় পেয়ে চিৎকার দেয় সে। শরৎ ইনানকে রাস্তার পাশে জোর করে ধরে জঙ্গলে নিয়ে যেতে চায়। ইনান আর ওর মাঝে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় ইনান খেয়াল করে রাস্তার মাঝে দুর্বল পায়ে দৌড়ে আসছে পলক। তার পেছন পেছন ছুটে আসছে রুহি। পলক এসেই শরতের উপর হামলে পড়ে। শরৎকে মাটিতে ফেলে হাত দিয়ে মুষ্টিয়াঘাত করতে করতে বলে, শুয়োরের বাচ্চা, তোর হাতে আমি ইনানকে ভরসা করে ছেড়ে দিয়েছি ওর সম্ভ্রম লুট করার জন্য। একের পর এক আঘাত করতে থাকে শরৎকে। রুহি এসে পলককে সরায়। শরৎও উঠে পলকের সাথে মারামারি শুরু করে দেয়। পলক দুর্বল থাকায় শরৎ সহজেই তাকে পরাস্ত করে। ইনানও রুহির সাথে পেরে ওঠে না। রুহি ইনানের হাত মট করে ধরেছে যে ইনান এদিক ওদিক নড়তে পারছে না চোখের পানি ফেলা ছাড়া। পলক শরতের মেন পয়েন্টে আঘাত করলে শরৎ লুটিয়ে পড়ে মাটিতে। সেই সুযোগে পলক রুহিকে ধাক্কা মেরে ইনানকে নিয়ে দৌড়ে পালায় জঙ্গলের মাঝে। শরৎ আর রুহিও তাদের পিছু পিছু ছুটে আসে। জঙ্গলের মাঝে বেশি দূর এগোতে পারে না তারা। পলক তাই ইনানকে নিয়ে একটা বড় গাছের নিচে গর্তে লুকিয়ে পড়ে।
ইনানকে নিজের বুকে শক্ত করে ধরে রাখে। রুহি আর শরৎ এদিকটায় হাঁপিয়ে এগিয়ে আসে। এদিকেই আছে কোথাও লুকিয়ে। রুহি শুধায়, শালাকে আর ছাড়ছি না, আমার মুখ থেকে খাবার কেড়ে নেওয়া। শরৎ রাগত গলায় বলল। রুহি হঠাৎ শরতের শার্ট ধরল। তীক্ষ্ণ চোখে চারিদিকে নজর বুলিয়ে ফিসফিস করে বলল, উই শুড গো। কেন? কেউ আসছে মনে হচ্ছে। শরৎও কান পেতে দূর থেকে আসা পাতার কড়মড়ে আওয়াজ শুনল। কে আসবে এই জঙ্গলে? কোনো পশু হতে পারে। যেই আসুক আমাদের পালানো উচিত। রুহি এবার শরতের হাত ধরে জঙ্গল থেকে বেরিয়ে আসলো। আগে নিজেদের প্রাণ বাঁচানো জরুরি। তারা নিজেদের বাইকে করে উঠে পালালো। এদিকে ইনানকে জড়িয়ে ধরে আছে পলক। ইনানের বুকের ধুকপুকানি পলক স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ইনানের দিকে তাকায়। চাঁদের আলোয় ইনানের ভয়ার্ত চোখ আর কম্পিত ঠোঁট দেখা যাচ্ছে। ইনান একটু পরপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেটা পলককে বারবার আকর্ষিত করছে। ইনানের শরীরের ঘ্রাণে তার মাতাল হওয়ার জোগাড়। এই প্রথম ইনানের এত কাছে আসা, জড়িয়ে ধরা। ইনানের মোহিত করা ঠোঁট আর ঘ্রাণে পলক ভুলে গেল তারা যে বিপদে আছে। ভুলে গেল তার প্রেয়সী যে বিবাহিত। মাথা কাজ করা বন্ধ করে দিল। মনের ভেতর কেমন নেশালো এক অনুভূতি তাকে জাপটে ধরে আছে। ইনান যখন কারো আওয়াজ না পেয়ে পলকের উপর থেকে উঠতে যাবে, সেই সময় পলক অচিন্তনীয় একটা কাজ করে ফেলল। ইনানের কোমর চেপে ধরে তার ঠোঁটে চুমু দিল সে। ইনান দ্রুত ছিল। তার অবচেতন মন তাকে বিপদের সংকেত দিল ঠিকই, তবে দেরি হয়ে গেল। ইনান মুখটা উঠিয়ে নিতেই পলকের ঠোঁট ইনানের ঠোঁটের নিচে অর্থাৎ চিবুকে লাগে, অধরের নিচে। মিনি সেকেন্ড দেরি হলে অধরেই লেগে যেত। ইনান তড়াক করে সরে পড়ে পলকের উপর থেকে। পলক ধীর পায়ে উঠতে নেয়। সে জানে সে ভুল করেছে, কিন্তু অনুতপ্ত নয় সে। তার মন গাইছিল। মনে হয়েছিল যে আশা ছিল ইনানকে পাওয়ার, সেই আশাটা কোনোভাবে ধূলিসাৎ হয়ে যাবে। ইনানকে পাওয়া হবে না কোনো দিন না। সে ভয় থেকেই পলক খুব বড় দুঃসাহস করে ফেলেছে। ইনানের রাগ তরতরিয়ে বেড়ে গেল। যাকে সে ভরসার স্থল ভেবেছিল, এখন সেই তার দিকে কামনার্ত চোখে তাকাচ্ছে। পলকের থেকে সে এটা ইহজন্মেও আশা করেনি। স্তম্ভিত নয়নে পলকের দিকে চেয়েছিল সে। বুকে মন খানেকের মতো পাথরের চাপ। কাকে ভরসা করবে? যাকে ভরসা করতে চায় সেই তার কোনো না কোনো ক্ষতি করতে চায়। কান্না এবং শোকে কণ্ঠরোধ হয়ে আসে ইনানের। পলককে কথা শোনানোর জন্য মুখ খুলতে গিয়ে অনুভব করে গলা ভারী, ব্যথা করছে অতিরিক্ত কান্নার ফলে। তবে তার রেগে ওঠা মন ঠিকই পলককে তিরস্কার করল। আমাকে তাহলে শুধু শুধু বাঁচিয়েছিলেন কেন? শিকারের মুখ থেকে খাবার ছিনিয়ে এনেছেন নিজে গলাৎকরণের জন্য? আপনি এতটা নীচ। শরৎ আর আপনার মধ্যে পার্থক্যটা বাকি থাকলো কোথায়? ইনান মুখে বলতে না পারল, তার হাত নিষ্পিস করে উঠল। ডান হাত উঠালো পলককে চড় দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ইনানের পাশ কেটে গেল ঠান্ডা বাতাস। চোখের পলকের চেয়েও দ্রুত ছিল সেই বাতাস। ইনান পলক ফেলতেই পলককে দেখতে পেল না। দেখল বিশাল দেহি কারো পিঠ পলককে আড়াল করে রেখেছে। আরেকবার চোখ ফেলতেই মুষ্টাঘাতের আওয়াজ আসলো। ইনান হতবম্ব চোখে চাঁদের আলোয় দেখল জেফিলকে। ইনানের চোখ কপালে উঠে গেল অনাকাঙ্ক্ষিত মুহূর্তে জেফিলকে দেখে। জেফিল পলককে মাটিতে ফেলে তার উপরে উঠে পলকের মুখে একের পর এক ঘুষি মেরেই চলেছে। ইনানের হতচকিত ভাব কেটে গেল দাঁত ভাঙার আওয়াজে। শরীর কেঁপে উঠল তার অজানা আশঙ্কায়। ইনান জেফিলের কাছে এগিয়ে গেল তাকে থামাতে। পলক পুলিশ মানুষ, তাকে দুই একবার মারলে ঠিক আছে, কিন্তু যদি ওকে মেরে ফেলে তাহলে কেস খাবে জেফিল। জেফিল যেভাবে আঘাত করছে তাতে মনে হচ্ছে 2 মিনিটের মাথায় পলক পটল তুলবে। জেফিলকে থামাতে পারল না ইনান। জেফিলের চোখ মুখ ভয়ঙ্কর ক্রোধান্বিত। ঘাড়ের রগ ফুলে উঠেছে, অপ্রকৃতস্থের ন্যায় লাগছে তাকে। তার চোখের ভাষায় ইনান বুঝতে না পারলেও তার মন বলছে মৃত্যুর খেলা করছে জেফিলের চোখে। এলোমেলো চুলে জেফিলকে আরো ভয়ানক লাগছে, সাইকোর মতো।
যেমনটা সে মুভিতে সিরিয়াল কিলারদের দেখেছে। পলকের মুখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে নিজেকে রক্ষার সুযোগ পেল না। তার আগেই অতর্কিত হামলার শিকার হতে হয় তাকে। কয়েক ঘা পরে পলক চোখে তারা দেখতে পায় যেন। চোখ বুজে আসে তার। ইনান জেফিলের হাত ধরে থামানোর চেষ্টা করল। জেফিল এমনভাবে ইনানের দিকে চাইল যে ইনান ছিটকে দূরে সরে গেল। জেফিল চোখ দিয়ে যেন ইনানকে ভস্ম করে দেবে। জেফিলের হাত ভরে গেছে পলকের মুখের রক্ত দিয়ে। আরও দুটি ঘুষি মেরে পলকের থেকে উঠে ইনানের দিকে এগিয়ে যায়। ইনান বারংবার ঢোক গিলছে। চাঁদের আলোয় সাদা শার্ট পরোয়া উস্কো খুস্কো চুল, ধূসর চোখে অদমনিত কর্থ ও রক্তে রঞ্চিত জেফিলকে হিংস্র দানবের ন্যায় লাগছিল। ইনান পিছু হটল। পড়ে থাকা লতার সাথে পা বেঁধে মাটিতে পড়ে গেল। জেফিল ঘাড় কাত করে ইনানের দিকে এক পা করে এগিয়ে আসতে লাগল। ইনানের পিঠ গাছে ঠেকে যায়। জেফিল ইনানের দিকে এক পলক তাকিয়ে আচমকা তার চুল চেপে টেনে ওঠায়, মুখের সামনে নিয়ে আসে। ব্যথায় কোকিয়ে ওঠে ইনান। জেফিলের হাত ছাড়ানোর চেষ্টা করতে জেফিল আরও শক্ত করে ধরল। ইনান জেফিলের হাত হালকাভাবে ধরল যাতে জেফিল মনে না করে যে সে ছাড়ানোর জন্য হাত ধরেছে। জেফিল তার রক্ত লাগা হাতে ইনানের ঠোঁটে আঙুল ছোঁয়ায়, গাল চেপে ধরে রূঢ়ভাবে। ইনান চেষ্টা করছে চেহারা স্বাভাবিক রাখার, কিন্তু ব্যথা সইতে না পেরে তার চোখ মুখ কুঁচকে গেল। জেফিল গম্ভীর গলায় শুধু ডাকল, বাটারফ্লাই। তারপর ইনানকে আচমকাই কাঁধে তুলে নেয়। ইনান জেফিলকে বাধা দিল না। সে জানে জেফিল তাকে ছাড়বে না। জেফিল ইনানকে কাঁধে তুলে পলকের চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিতে থাকে। জঙ্গলে পড়ে থাকা ভাঙা ডাল লতাপাতায় অবচেতন পলকের শার্ট ছিঁড়ে যায়, শরীর কেটে যায়। বাসায় আসার পর পলককে গোডাউনে ফেলে ইনানকে নিয়ে যায় বাথরুমে। ঝর্ণার নিচে ইনানকে রেখে লুফায় সাবান নিয়ে ইনানের ঠোঁটে ঘষতে লাগে। সাবানের তেতো স্বাদ ইনানের মুখের ভেতর চলে যায়। ইনান যতবার কিছু বলার জন্য মুখ খোলে ততবার জেফিল লুফা দিয়ে জোরে রগড়াতে থাকে ইনানের ঠোঁটে। কিছু বলার সুযোগ পায় না ইনান, শুধু চেয়ে থাকে জেফিল হিমশীতল চোখে। প্রায় আধ ঘন্টা পর ইনান নিস্তার পায় জেফিলের থেকে। ইনানকে টেনে রুমে নিয়ে আসে। ভেজা অবস্থায় ইনানকে খাটে ফেলে এক হাতে ইনানের 2 হাত মাথার উপর, আরেক হাতে তার কোমর চেপে ধরে ঠোঁট দখলে নিয়ে নেয় জেফিল, যেন কতদিনের অভুক্ত সে। এমনভাবে ইনানের উপর আক্রমণ চালায়। যখন ইনানের দম বন্ধ হয়ে চোখ বড় বড় হয়ে যায় তখন জেফিল তাকে ছাড়ে, তবে তা 1 সেকেন্ডের জন্য। ইনান শ্বাস নিতে না নিতেই জেফিল আবার ইনানের ওষ্ঠাধর আয়ত্ত করে নেয়। এভাবে বারবার ইনানের দম ফুরিয়ে আসলে জেফিল এক মুহূর্ত সময় দিয়ে আবার নিজের কাজ চালাতে থাকে। চলতে থাকে ততক্ষণ যতক্ষণ না ইনান দুর্বল হয়ে যায়। ইনান ক্লান্ত হলে জেফিল ঠোঁট ছাড়ে। ইনানের ঠোঁট ফুলে লাল হয়ে গেছে। জেফিল সেদিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, ইউ হ্যাভ 2 মিনিটস। এই বলে উঠে যায় সে। ইনান আয়নায় গিয়ে দেখে তার ঠোঁট আর ঠোঁট নেই, যেন সে রক্ত মেখেছে। জেফিল তাকে ওয়ার্ন করে গেছে, তাই ইনান সময় নষ্ট করল না। আগে গিয়ে জামা চেঞ্জ করল। চুল মোছার জন্য তোয়ালে হাতে নিতে জেফিল ঠাস করে দরজা খুলে ইনানের হাত ধরে নিয়ে যায়। ইনান চুল মোছার সময়ও পায় না। জেফিল ইনানকে নিয়ে গোডাউনে গেল। একটা হলুদ টিমটিমে বাল্ব ঝুলে আছে সিলিংয়ে। তার নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে পলক। ইনানকে একটা চেয়ারে বসালো। পলকের পাশে একটা বড় ব্যাগ পড়ে আছে। জেফিল সাথে করে আনা বোতলটার সবটুকু পানি পলকের মুখে ছুঁড়ে মারল। কেসে উঠল পলক। তার প্রতিটা কাশির সাথে রক্ত বেরোচ্ছে। চোখ মেলতে পারল না। অস্পষ্টে কিছু বলল বিড়বিড় করে। জেফিল ব্যাগ থেকে বড় একটা হকি স্টিক বের করল। ইনানের বুঝতে বাকি রইল না জেফিল কি করবে। পলকের উপর তার রাগ হলেও সে চায় না তার জন্য কারো জীবন যাক। সে পলককে চট দিতে পারেনি, তবে জেফিল যা করেছে তাতে তার শাস্তি হয়ে গেছে। ইনান চায় না পলককে নিয়ে আর কোনো ঝামেলায় জড়াতে। সে চায় পলক তাদের জীবন থেকে চলে যাক, তবে জীবন্ত অবস্থায়।
ইনান দৌড়ে যায় জেফিলের কাছে। মিনতি করে বলে, জেফিল, উনি ওনার শাস্তি পেয়ে গেছে জেফিল, আর কিছু করবেন না প্লিজ। জেফিল অনুভূতিহীন চোখে চায় ইনানের দিকে। ইনানকে আবারও চেয়ারে বসিয়ে থ্রেট দিল, চেয়ার থেকে উঠলে ওই বাস্টার্ডের শাস্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমার একটা ভুল পদক্ষেপ মানে ওই জানোয়ার মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাবে। অ্যাম আই আন্ডারস্টুড? ইনান ভয়ে ভয়ে মাথা উপর নিচ করল। জেফিল মাথা দুলিয়ে দুই দিকে ঘাড়ের হাড় ফুটিয়ে বলল, সেইড, বুঝেছি, অ্যান্ড ইয়েস। আর একটা বার তুমি রিকোয়েস্ট করবে আমাকে থামার জন্য, তাহলে। জেফিল রুট চোখে তাকায় ইনানের দিকে। ইউ নো দ্যাট, রাইট? ইনান কম্পিত গলায় বলল, হুম। দ্যাটস সো সুইট অফ ইউ। জেফিল হাসল কাষ্ঠ হাসি। জেফিল পলকের কাছে এসে হকি স্টিক নিয়ে পলকের পেটে জোরে বাড়ি দিল। পলক পেট চেপে উল্টে গেল প্রায়। ইনান চিৎকার করে ওঠে, কিছু বলার সাহস পায় না সে। জেফিল আরও কয়েকবার পলকের মুখে আর পেটে আঘাত করতে লাগলো। রক্তে পলকের চেহারা চেনা যাচ্ছে না, চুলগুলো রক্তে রঞ্জিত, রক্ত চুয়ে চুয়ে পড়ছে পলকের চুল মুখ থেকে। রক্ত দেখে ইনানের মাথা চক্কর দিয়ে উঠল। জেফিল নির্দয়ের মতো মারতেই লাগলো পলককে। ইনান না পেরে জেফিলের কাছে উঠে আসলো। জেফিল তা দেখে হিংস্র চোখে তাকায়। আই ওয়ান্ট ইউ। আমার কথাটা শুনুন প্লিজ। ইনান জেফিলের গাল ধরার চেষ্টা করল। জেফিল ইনানের হাত ঝটকা মেরে সরিয়ে সেই হাত ইনানের পিঠের কাছে নিয়ে চেপে ধরে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? দরদ উতলে উঠছে এই জানোয়ারের জন্য। এই বলে পলকের মুখ পিষে ধরে পা দিয়ে। উনি পুলিশ, যদি ওনার কিছু হয় তাহলে আপনি বিপদে পড়বেন জেফিল। জেফিলের চোখ নরম হয়। তার মানে তুমি আমাকে নিয়ে চিন্তা করছিলে? ইনান হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জেফিল স্মিত হেসে বলে, তুমি আমাকে কেয়ার করো জেনে ভালো লাগলো, বাট আই প্রমিস আমি একে মারব না, শুধু একটু শাস্তি দেব। প্লিজ সোনা, ট্রাস্ট মি, জাস্ট একটু। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। জেফিল নরম সুরে কথা বলল। ইনানের মনে হচ্ছিল জেফিল ভান ধরছে। জেফিল ইনানকে গোডাউনের বাইরে নিয়ে এসে ইনানকে বাইরে দাঁড় করিয়ে হুট করে দরজা আটকে দেয়। ইনান বারবার দরজায় করাঘাত করলেও জেফিল খুলল না। সে এসে একটা জানালা খুলে দিল শুধু। ইনানকে বলল জানালায় দাঁড়াতে। তারপর মিষ্টি হেসে বলল, সরি সোনা, তোমাকে ঢুকতে দিচ্ছি না বলে। তুমি কাছ থেকে দেখলে ভয় পাবে, তাই দূর থেকেই দেখো। জেফিল, প্লিজ ওনাকে ছেড়ে দিন, ওনাকে আর শাস্তি দিয়েন না। জেফিলের চোয়াল শক্ত হয়ে গেল। বাটারফ্লাইয়ের চোখে অন্যের জন্য করুণা দেখতে পারবে না সে, তাও আবার একটা ছেলের জন্য যে তার বাটারফ্লাইকে ছুঁয়েছে। জেফিল পলকের পাশে বসলো। ব্যাগ থেকে ধারালো ছুরি বের করলো সে। এটা তার স্কাল্পচারের, তার খুব প্রিয় একটা ছুরি। ইনান এদিকে একাধারে চিৎকার করেই যাচ্ছে। জেফিল তা কানে নিল না। পলকের হাতে ছুরি গেঁথে প্যাটার্ন আঁকতে লাগলো। পলক গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে। অসহ্য যন্ত্রণায় তার মস্তিষ্ক ফেটে যাচ্ছে। এই হাতে পলক তার বাটারফ্লাইকে ছুঁয়েছে। পলকের হাত ইনানের কোমর চেপে ধরেছিল। যেটার একমাত্র জেফিলের অধিকার সেই জিনিসে হাত দিয়েছে পলক। পলকের দুই হাতে খুব সুন্দর ফুল আঁকল জেফিল। পানি নিয়ে জায়গাটা মুছে দিতেই পলকের ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। জেফিল ধ্যানের সহিত দেখল রক্তগুলো বের হয়ে ফুলটাকে কি সুন্দর কালার করছে। তারপর ধীরে হাত বেয়ে ফুলের চারদিক লাল রঙা হয়ে উঠছে। অ্যাস্থেটিক একটা দৃশ্য। জেফিল পানি দিয়ে আবার হাতটা পরিষ্কার করলো। আবারও একই প্যাটার্নে রক্ত বের হয়ে ফুলটাকে রঙিন করছে। এবার সে পলকের শার্ট ছিঁড়ে পলকের বুকে ছুরি দিয়ে লিখল, বাস্টার্ড। এই বুকে তার বাটারফ্লাইয়ের হাত লেগেছে। বাটারফ্লাই এখানে মাথা রেখেছে। জেফিলের বুকে সূচালো তীরের মতো বিঁধল যখন সে দেখেছিল ইনানকে পলকের বুকে হাত রাখতে। তার মাথায় রক্ত চড়ে গেল। ছুরিটা আরো গভীর করে গাঁথল সে।
পলক জ্ঞান হারালো নিমিষেই। ইনানের কান্নারত মুখের দিকে চাইল সে। তুমি কাঁদছো কেন বাটারফ্লাই? একে শাস্তি দিয়েছি বলে? ইনানের কান্না থামছে না। পলক তার প্রাপ্য শাস্তি জঙ্গলেই পেয়ে গেছে। জেফিল এখন যা করছে তা পলকের প্রাপ্য নয়, এটা নৃশংসতা। ইনান ভাঙা জানালাটা জোরে জোরে ধাক্কাতে লাগলো। কোনো মতে একটা কাঠ ভাঙতে পারলেই হলো। জেফিল ছুরিটা ফেলে দেয়। এবার ব্যাগ থেকে বের করে বড় একটা সুই আর সুতা। ইনান তা দেখে আঁতকে ওঠে, বুক ধুকপুক করে ওঠে। আরও জোরে জোরে ভাঙা জানালায় ধাক্কাতে থাকে। জেফিল শুয়ে সুতা ঢুকিয়ে ইনানের দিকে তাকায়, হিসিয়ে বলল, এবার তোমার ঠোঁট স্পর্শ করার শাস্তিটাই খালি বাকি। ইনান দ্রুত বলে উঠল, উনি আমার ঠোঁটে স্পর্শ করেনি জেফিল, বিশ্বাস করুন। জেফিলের চোখ মুখ অন্যরকম হয়ে গেল। তুমি ওর জন্য কেন এত উতলা হচ্ছ বাটারফ্লাই? তার মানে কি তুমি ওকে বাঁচানোর জন্য আমার কেয়ার করার অভিনয় করেছ? তুমি আসলে আমার জন্য চিন্তা করনি, অভিনয় করছো যাতে আমি ওকে শাস্তি না দিই। ইনান জোরে জোরে মাথা নাড়ায়। জেফিল বলল, তাহলে কেন ওকে শাস্তি দিলে তোমার কষ্ট হয়? আমার কষ্টটা তোমার চোখে পড়েনি যখন দেখেছি তোমাকে এই অসভ্যটা কিস করেছিল? ইউ আর লাইং। জেফিল এই বলে পলকের ঠোঁট দুটো একত্রে চেপে ধরে। এই জঘন্য ঠোঁট আজকে সে সেলাই করবে, কাপড় বুননের মতো করে। পলকের ঠোঁটে সুই ঢুকানো মাত্রই ইনান জানালা ভেঙে চলে এসে জেফিলের হাত থেকে সুই সুতা টেনে দূরে ফেলে দিল। জেফিলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি মিথ্যে বলছি না জেফিল, যখন ওনার ইন্টেনশন বুঝেছি তখনই আমি নিজেকে সরাতে চেয়েছি, যার কারণে উনি আমাকে কিস করতে পারেনি। ইনান জেফিলের মুখ হাতের আঁচলায় নিল, কোমল গলায় বলল, জেফিল, আপনি আপনার বাটারফ্লাইকে বিশ্বাস করুন। আমার জীবনে একমাত্র পুরুষ আপনি। আপনাকে ছাড়া কখনো কাউকে আমি অ্যালাউ করিনি। উনি যখন ওই কাজটা করতে নিয়েছিল তখন আমার নিজেরই খুব রাগ হয়েছিল। আমার স্বামী ছাড়া আমাকে কেউ স্পর্শ করবে এটা ভাবতে আমার গা ঘিন ঘিন করছিল, তাই ওনাকে সেই সুযোগ আমি দিইনি। জেফিল তার গালে থাকা ইনানের হাত ধরে। তুমি সত্যিই বলছো তো বাটারফ্লাই? ইনান মাথা উপর নিচ করে। আচ্ছা, তাহলে ওর ঠোঁট একটুখানি কাটি, যেহেতু তোমার চিবুক ছুঁয়েছে। খুব নিষ্পাপ গলায় আবদার করল জেফিল। তাহলে আপনি আমার চিবুকটাও কেটে ফেলেন, যেহেতু ওনার ঠোঁটের স্পর্শ লেগেছে। জেফিল ইনানকে ছুরি দিয়ে আঘাত করবে ভাবতে জেফিলের বুকের ভেতরটা কামড়ে ধরে। সে কখনো তার বাটারফ্লাইকে রক্তাক্ত করতে পারবে না। ইনান জেফিলকে বুঝিয়ে সুঝিয়ে পলককে শাস্তি দেওয়া থেকে বাঁচালো। জেফিল পলককে বস্তায় পেঁচিয়ে মুখের দিকটা খুলে দিল শ্বাস নেওয়ার জন্য। টেনশন করো না বেবি, এই বেজন্মা আগামী 6 মাসে নড়াচড়া তো দূর, মুখ খুলতেই পারবে না। ইনানের মনে হলো না 6 মাসে পলক স্বাভাবিক হবে। যেভাবে জেফিল পলকের গলায় মুখে আঘাত করেছে, আগামী 1 বছরে সে ঠিক হবে কিনা সন্দেহ। সে মনে মনে জেফিলের নিষ্ঠুর আঘাতের কারণে পলকের কাছে সরি বলে নিল। তাই বলে এই না যে পলককে সে ক্ষমা করেছে। ইনান ইতিউতি করছিল আজকের মধ্যে যাতে পলককে হসপিটালের সামনে রেখে আসে, কিন্তু জেফিল মানবে না। তার নাকি আরও একটা কাজ বাকি। কি কাজ? জেফিল হঠাৎ বলে উঠল, তুমি আজ অনেক বড় দুঃসাহস দেখিয়েছ। আমাকে খাটের সাথে বেঁধে আমার থেকে পালানোর দুঃসাহস। তুমি ভেবেছ এত কিছুর পরও আমি ভুলে যাব? ঘুম থেকে ওঠার পর তোমাকে না পেয়ে নিজেকে কতটা পাগল পাগল লাগছিল জানো? তুমি আমার কাছে নেই ভেবেই তো আমার মাথা গরম হয়ে গিয়েছিল, কষ্টও হয়েছিল। তারপর আরও একটা সাহস দেখিয়েছ একটা ছেলের সাথে একই গাড়িতে বসার। আবারও সাহস দেখিয়েছ আমাকে তালাবদ্ধ করে ওই ছেলেটাকে নিয়ে পালিয়ে যাওয়ার। তুমি সাহসের কতগুলো ধাপ অতিক্রম করেছ আজ একদিনে। আই অ্যাম সারপ্রাইজড। তোমার বুকের পাটা আছে বলতে হয়, থাকার কথা অবশ্য। তুমি জেফিল এহসানের ওয়াইফ, দুঃসাহস তো তোমার থাকাই লাগবে।
তবে প্রয়োগের ক্ষেত্রটা ভুল ছিল। ইনানের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আজকের দুঃসাহসটা দেখিয়েছে সে। জেফিলের হিংস্র রূপ দেখে ঢোক গিলল। কি করে ভুলে গেছে যে জেফিল তাকে এত সহজে ছেড়ে দেবে? কি কি করবেন আপনি? ইনানের কণ্ঠ কেঁপে উঠল। ব্যাগ থেকে ডার্ক রেড শেডের একটা লম্বা ফিতা বের করল। হাতে প্যাঁচাতে প্যাঁচাতে ইনানের নিকট এগিয়ে আসতে আসতে বাঁকা হেসে বলল, ইওর পানিশমেন্ট ইজ গনা বি হার্ড, লিটল কিটেন। আকাশে কালো মেঘের ঘন ঘটা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই শীতও বৃষ্টি নামাটা অস্বাভাবিক ব্যাপার, অসময়ে বৃষ্টি। জেফিল আকাশের দিকে চাইল। আজকের রাতটা লম্বা হতে চলেছে। হালকা হাসি রেখায় ঠোঁট প্রসারিত হলো তার। মনে মনে কিছু একটা চিন্তা করছে, আর সেই চিন্তাটা আজ করতে পারছে ইনান। জানে না জেফিল তাকে কি শাস্তি দেবে, তবে যেহেতু জেফিল তখন বলেছিল সে ইনানকে রক্তাক্ত করতে পারে না, তার মানে জেফিল কঠিন কোনো শাস্তি দেবে না যাতে ইনানের কষ্ট হয়। তাহলে কি দিতে পারে? ইনান আর চোখে জেফিলের হাতের দিকে তাকালো। বলিষ্ঠ হাতে জেফিল ডার্ক রেডের লম্বা দড়িটা পেঁচাচ্ছে। তার শ্যামলা হাতের নীল শিরাগুলো ফুলে কি সুন্দর আঁকাবাঁকা প্যাটার্নে রূপ নিয়েছে। দেখতে এত মারাত্মক লাগছে যে ইনান যদি স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে জেফিলের হাত ধরে চুমু দিতে দিতে অস্থির করে দিত। ইনানের মাথায় একটা বাজে চিন্তা আসলো জেফিলের হাতের ফিতা দেখে। জেফিল কি তাকে বাঁধবে? মারবে না তো অবশ্যই। তাহলে কি বেঁধে জোর করে কিছু করবে? ইনান গভীর চিন্তায় পড়ল। জেফিল কখনোই জোর করে স্বামিত্ব ফলায়নি, ফলানোর দরকারই পড়েনি। ইনান যতই ঘৃণা করুক জেফিলকে, সে একটা ব্যাপার অস্বীকার করতে পারবে না যে জেফিল তাকে যতবারই ঘনিষ্ঠ স্পর্শ করে ততবার ইনান সাড়া না দিয়ে থাকতে পারে না। ইনান মাঝে মাঝে ঘৃণার কারণে জেফিলের কাছে আসতে চায় না, কিন্তু শরীর, জৈবিক চাহিদা তো সবারই থাকে। ভালোবেসে নিবিড়ভাবে হাত ছোঁয়ালে নিজেকে সংযত রাখতে পারে কজন? ইনানও পারেনি। সে তো রক্তে মাংসে গড়া মানুষ, জৈবিক চাহিদা তারও আছে। জেফিল যখন ইনানকে ভালোবেসে ছোঁয়, ইনান না চাওয়া সত্ত্বেও জেফিলের ডাকে ছুটে যায়। নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না। সব দোষ জেফিলের। কেন এত কামুকের সাথে তাকে ডাকতে হবে? জেফিল কেন এত আবেদনময়? ইউ ক্যান টাচ মি, ইউ ওয়ান্ট বাটারফ্লাই, আই অ্যাম অল ইয়োর্স। ইনান শিহরিত হয় তার পেছন থেকে আসা প্রগাঢ় কণ্ঠ শুনে। এইসব কথা বলেই তো জেফিল তাকে দুর্বল করে দেয়, যার কারণে ইনান সাময়িক সময়ের জন্য ভুলে যায় জেফিলের নৃশংসতা। ইনান জেফিলের থেকে দূরে সরে যায়। জেফিল আটকায় না, বরং তার ঠোঁটের কোণে তীর্যক হাসির ঝিলিক দেখা যায়। সো শ্যাল উই স্টার্ট? জেফিল চেয়ারে বসে, দুই পা ফাঁক করে হেলান দিয়ে খুব আরামে বসল। ঘাড় পেছনে নিয়ে কাত করে ঘাড়ের হাড় ফুটালো। হাত দিয়ে ঘাড়ের পেছনে নিয়ে ইনানের দিকে তাকায়। ফার্স্ট আমাকে বলো, আমার থেকে যে 15 ঘন্টা 30 মিনিট দূরে ছিলে, কেমন দেখলে দুনিয়া? ইনান মিয়ে গেল। জঘন্য দুনিয়ার সাথে পরিচিত হলো একদিনে। বন্ধু, বন্ধুর বোন এবং আস্থা করা মানুষগুলোর বিশ্বাসঘাতকতা। জেফিল ঠিকই বলেছিল, সে নিরাপদ না বাইরের দুনিয়ায়। অসহায় পেলে কিভাবে ঝাঁপিয়ে পড়ে তার ঢের বুঝল সে। কি ভাবছ? আই টোল্ড ইউ বাটারফ্লাই, বাইরের দুনিয়াটা ভালো না। ইনান দুই পাশে মাথা ঝাঁকায়। আপনি বা কম কিসে? জেফিল ভ্রু কুঁচকায়। বিয়ের আগে স্টক করেছেন, ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, এগুলো কোনো ভালো মানুষের কাজ? এক ভ্রু উঁচু করল জেফিল। বাঁকা হেসে বলল, কে বলল আমি ভালো মানুষ? বাই এনি চান্স তুমি কি আমাকে ভদ্র নায়ক হিসেবে আশা করেছিলে? তাহলে জেনে নাও তোমার জীবনের খলনায়ক আমি। খলনায়কের কাছ থেকে নায়কের অ্যাক্টিং আশা করলে হবে? তাহলে বাকিরাও খলনায়ক। ইনানের পাল্টা উত্তর, হুম, তোমার জীবনে আসা প্রথম খলনায়ক আমি, তাই জায়গাটা আমার জন্য সিলবদ্ধ হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত।
কিভাবে নিজের অর্জিত জায়গা ছেড়ে অন্যকে জায়গা দিই বলো? এত মহান তো আমি না। তোমার জীবনে ভিলেন শব্দটা শুধুমাত্র আমার জন্যই বরাদ্দ, যার কাজ পরে আসা সব নিচু স্তরের ভিলেনদের পরাস্ত করা। ইনান হাল ছেড়ে দেয়। জেফিলের সাথে কথা বলে পারবে না সে। এখন বলো, তোমার কি সিদ্ধান্ত? ইনান হতবুদ্ধি হয়ে চেয়ে থাকে। কিসের? আমার সাথে সংসার করতে চাও নাকি না? জেফিল যে এই ধরনের প্রশ্ন করবে তা চিন্তাও করেনি ইনান। জেফিল এই ধরনের কথা বলার মানুষ না। ইনান কি বলবে ভেবে পায় না। জেফিল বলল, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে। সংসার করতে নিয়ম মানে কোন পাগলে? এটা কি কোনো চাকরি যে নিয়ম মতো করতে হবে? জেফিল কী সব কথা বলছে? ওয়েল, নিয়ম না সঠিক, এটা আমার অর্ডার। জেফিল তীক্ষ্ণ চোখে চায় ইনানের দিকে। ইনানের হতবাক মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার কথা শুনছো? ইনান ধীরগতিতে মাথা নাড়ায়। গুড। 1, তোমার প্রায়োরিটি থাকবে আমাকে ঘিরে। না কোনো জীব, না কোনো জড়বস্তু, কোনোটাকে আমার থেকে বেশি অগ্রাধিকার দেওয়া যাবে না। 2, আমার কথা মতো সব করবে। জামা কাপড় পরা থেকে শুরু করে খাবার খাওয়া, ইভেন তোমার আন্ডার গার্মেন্টসও আমার পছন্দের হবে। 3, মোবাইল নিষিদ্ধ। ল্যাপটপ আছে, আমি থাকলেই শুধু ল্যাপটপ ইউজ করতে পারবে, বাট নট ফর কমিউনিকেশন। 4, কোনো ফ্রেন্ডস রাখা যাবে না। ফ্রেন্ড ছাড়াও জীবন পার করে দেওয়া যায়, যেমনটা আমি দিয়েছি। কোনো না কোনো প্রয়োজনে ফ্রেন্ড লাগবেই, তবে আমার স্বার্থপর বন্ধুদের কথা বলছি না। ইনান ঠ্যাসমারা গলায় বলল। জেফিলের গলা চলল কিছুটা। আমি থাকতে তুমি একা কিসের? তুমি ফ্রেন্ডদের সাথে যা বলবে তা আমাকে বলতে পারো। আমি যে কারো থেকে ভালো কনভারসেশন করতে পারি। তোমার যা জানতে চাওয়ার আমাকে বলবে। ফ্রেন্ডরা কি স্বামীর থেকে বেশি আপন? ইনান দীর্ঘশ্বাস ফেলল। তার কথা বলাটাই ভুল হয়েছে। ইনানের উত্তর এবার সহজেই নায়ের কোঠায় ঘুরবে। জেফিল যা যা শর্ত ওরফে আদেশ দিয়েছে তা কখনোই নর্মাল মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, যদি না সে জেফিলের মতোই একই চরিত্রের হয়। উত্তরটা ক্লিয়ার। জেফিলের সাথে সংসার করবে না। যতই ভালোবাসুক, এই ধরনের দমবন্ধ হয়ে বেঁচে থাকা যায় না। 5, তোমার বাবার সাথে কথা বলবে সপ্তাহে 1 দিন। তোমার বাবার জ্ঞান দেওয়াটা আমার পছন্দ না, তাই সময়টাও কমিয়ে দেওয়া হবে প্রয়োজন মতো। ইনান চোখ উল্টায়। এবার তো আগেই ক্লিয়ার। না না এবং না। সে জেফিলের সাথে সংসার করবে না। তাও জেফিলের আরও শর্তগুলো শোনা যাক। পাগলের প্রলাপ শেষবারের মতো শুনুক। 6, কখনো অন্যের জন্য আমার কাছে মাথা নিচু করবে না। তোমাকে আমি সবসময় মাথা উঁচু করে দেখতে চাই। তুমি আমার ওয়াইফ, আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস থাকতে হবে। 7, প্রতি ঘন্টায় হাগ কিস করবে নিজে থেকে। 8, আমার বাধ্য থাকবে। যা বলবো তাই মানবে। অহেতুক চেঁচামেচি করবে না। নরম সুরে কথা বলবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ইউ হ্যাভ টু লাভ মি। তোমার চোখে তাকালেই যেন আমার জন্য ভালোবাসা দেখতে পাই। তোমার ভালোবাসা আমাকে ঘায়েল করার অস্ত্র। ইউ ক্যান ডমিনেট মি উইথ ইউর লাভ। আই উইল অলওয়েজ বি অন মাই নিজ দেন। ইনান ম্লান হাসে। ভালোবাসার শর্তগুলো ছাড়া আর একটাও যে গ্রহণযোগ্য নয়। এবার তোমার ডিসিশন। না। জেফিলের মুখ থেকে কথা কেড়ে নেয় ইনান। আমি আপনার সাথে সংসার করব না। জেফিল দুর্বোধ্য হাসল। বুকের পাটা আছে বলতে হয়। আপনি নিজেই ভেবে দেখুন না জেফিল, আমি যদি এসব শর্ত আপনার উপর আরোপ করি, আপনি চলতে পারবেন? আপনি? ইনানের কথা শেষ হওয়ার আগে জেফিল বলে উঠল, অবশ্যই পারব। অল আই ওয়ান্ট ইন মাই লাইফ ইজ লাভ, অনলি লাভ। ভালোবাসার জন্য সব করতে পারি, সব। আমার প্রায়োরিটিতে সবসময় তুমি ছিলে, আছো এবং থাকবে। তোমাকে সিকিউর ফিল করানোর জন্য আমি দুনিয়ার সবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবো। তোমার পায়ের কাছে বসে থাকবো যতটা দিন না তুমি আমার সাথে সিকিউর ফিল করো।
যদি তোমার মনে হয় কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে, তবে তুমি বললে আশেপাশের সব মেয়ে চোখ তুলে ফেলবো। আমাকে নিয়ে জেলাসির সুযোগ দেব না কখনোই। সব পারবো আমি। তাহলে তুমি কেন পারবে না? অসুস্থ আপনি, অসুস্থ আপনার ভালোবাসা। ইনান বিড়বিড় করে বলল। আমি জানি আমার ভালোবাসা কতটা পবিত্র। জেফিলের চোখে দ্যুতি দেখা যায়। ইনান হতাশ হয়। পাগল কিভাবেই বা বুঝবে যে সে পাগলামি করছে? জেফিল, আপনি মরীচিকার পেছনে ছুটছেন। আমি আর আপনি দুই মেরুর। আপনি কেন বুঝছেন না? আর কিছু? আমার একটা অনুরোধ। আপনি। ইনান বুকে সাহস সঞ্চয় করল। সে খুব বড় একটা কথা বলতে যাচ্ছে। আপনি আমাকে ছেড়ে দিন। আমি প্রমিস করছি আমি আর জীবনে কোনো দিন বিয়ে তো দূর, কোনো ছেলের দিকেও তাকাবো না। সারা জীবন সিঙ্গেল থাকবো। দরকার পড়লে কোনো মহিলা সংগঠনে চাকরি নেব, যাতে ছেলেদের থেকে দূরে থাকতে পারি। গড প্রমিস। আমি ছেলে ফ্রেন্ডও বানাবো না, মেয়েও না, একাই থাকবো। জেফিল হাসে। একটু নরম হয়ে কথা বলায় তার বাটারফ্লাইয়ের বড্ড সাহস বেড়ে গেছে। কার সামনে দাঁড়িয়ে এই কথা বলছে সে বোধহয় ভুলে গেছে। হাঁটুতে কনুই রেখে হাত জোর করে তার উপর চিবুক রেখে বলল, সেই সুযোগটাই তোমাকে দেব আজ। ইনান আশ্চর্য হয়। কানে বাজতে থাকে জেফিলের কথা। জেফিল কি বলছে সে নিজেই জানে না। আর এটাই তোমার শাস্তি? মানে? মানেটা খুবই সিম্পল। এই যে আমার হাতে ফিতেটা দেখছো না, এটা কিন্তু সফট ফেব্রিক না, খুবই হার্ড। এটা দিয়ে কি করব বলো তো? এটা দিয়ে আমাকে বেঁধে শাস্তি দেবেন। বোকা বাটারফ্লাই, তোমাকে কেন বাঁধব? আমি তোমাকে কষ্ট দিতে পারি? মিষ্টি করে হাসল জেফিল। এটা দিয়ে তুমি আমাকে বাঁধবে? এই যে আমি বসে রইলাম, তুমি সর্বশক্তি দিয়ে আমাকে বাঁধবে এই ফিতে দিয়ে। তাহলে এটা আমার শাস্তি কিভাবে হলো? আমাকে বেঁধে তুমি পালাবে। ইনান কেসে উঠল। একবার পালিয়ে তার জন্মের শিক্ষা হয়েছে। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? নো। আমি ভেবে দেখেছি, বুঝলে বাটারফ্লাই। তোমাকে তোমার লাইফের ডিসিশন নেওয়ার সুযোগ দেব। তুমি আমার থেকে মুক্তি পাবে। তবে তোমাকে তা অর্জন করতে হবে। কিভাবে অর্জন করবে? আমাকে বেঁধে পালিয়ে। ইনানের মাথা ঘুরায়। একদিনে কি জেফিলের ব্রেন খুলেছে? না হলে ভালো মানুষের মতো চিন্তা করলো কিভাবে? আর হ্যাঁ, ওই লোকের কথা ভেবো না। ওর ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করে দেব। ওর শাস্তিও পেয়ে গেছে, তাই একে রেখে আমার লাভ নেই। গাড়িতে রাখা পলককে ইঙ্গিত করে বলল, হোয়াট এভার, যা বলছিলাম। তুমি আমাকে বাঁধবে, বেঁধে যেখানে চোখ যায় পালাবে। আপনি তো আমাকে ধরেই ফেলবেন, আজ হোক কিংবা কাল। না, এই শাস্তির কিছু রুলস আছে। তোমার হাতে কাল সূর্যোদয় অবধি সময় থাকবে। এই সময়ের মধ্যে যদি তুমি আমার চোখের আড়ালে পালিয়ে থাকতে পারো, তবে তোমাকে আমি সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দেব। আই প্রমিস। জেফিলের চোখে প্রতিজ্ঞা। জেফিল যে মিথ্যে বলছে না ইনান সেটা জানে, কিন্তু সে বুঝতে পারছে না এটা কি আসলেই জেফিল। এত পরিবর্তন। আকাশে সূর্য দেখা পাওয়ার 1 সেকেন্ড পরও যদি তোমাকে খুঁজে পাই, তবুও আমি তোমার নিকট হাত বাড়াবো না, আর ছেড়ে দেব তোমাকে। তবে তোমাকে পালিয়ে থাকতে হবে এই সময় অবধি। আর যদি এই টাইমের মধ্যে পেয়ে যাই। জেফিল বাঁকা হাসে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতে হবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। আপনি আমাকে পেয়ে যাবেন। ইনান ঠোঁট চেপে বলল, ডিপেন্ড করে তোমার উপর। তুমি কতটা টাইট করে আমাকে বাঁধো তার উপরই নির্ভর করছে তোমাকে পাওয়া না পাওয়া। বলতে পারো এই শাস্তিতে সব রুলসই তোমার হাতে। তুমি কিভাবে নিজেকে আড়ালে রাখতে পারো সেটা তোমার উপর। আমি কি কারো সাহায্য নিতে পারবো? শিওর। কিন্তু আমি যদি তোমাকে পেয়ে যাই এবং সাথে তোমার সাহায্যকারীকে দেখি, তাহলে ওই মুহূর্তেই সেই সাহায্যকারীর চোখ জোড়া মার্বেলের মতো মাটিতে গড়াগড়ি করবে এবং হাত জোড়া থাকবে রাস্তার কুকুরের মুখে। ইনান শরীরে কম্পন অনুভব করে। কি সহজে জেফিল একজনের মৃত্যুর কথা বলল। আরও একটা রুলস, আমাকে বাঁধতে পারবে যা ইচ্ছে দিয়ে, শুধু এই ফিতে না।
যেটা পাবে সেটা দিয়েই বাঁধবে। তবে এখানেও একটা কিন্তু আছে। ইনান প্রশ্ন চোখে তাকায়। তোমার হাতে থাকবে 10 মিনিট আমাকে বাঁধার জন্য। এর মধ্যে যেভাবে ইচ্ছে আমাকে বাঁধতে পারবে। এরপর যেখানে ইচ্ছে সেখানেই চলে যাবে। আমাকে যদি ভালোভাবে না বাঁধতে পারো বাটারফ্লাই, তাহলে যে সিংহ তোমাকে ফের তার গুহায় গলায় কামড়ে ধরে নিয়ে আসবে। ঘাড় কাত করে বলল জেফিল। ভয়ানক লাগছে তাকে। ইনান ভাবল 10 মিনিট অনেক সময়। এর মাঝে জেফিলকে টাইট করে বাঁধাটা কঠিন হবে না। নাও ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কি পালাবে নাকি আমার অর্ডার মেনে আমার সাথে থাকবে? একটা প্রশ্ন। এমনি তো আপনার কাছে থাকলে আপনার অর্ডার মানতে হবে, আবার পালানোর পর ধরে ফেললেও অর্ডার মানতে হবে। এখানে কি কোনো ডিফারেন্স আছে? তোমার কি নিজের উপর বিশ্বাস নেই যে তুমি আমার থেকে পালাতে পারবে না? ইনান চুপ করে রইল। আসলেই তো, তার কনফিডেন্স এত লো কেন? যেহেতু পুরো গেমটা তার হাতে, তাহলে তার ভয় কিসের? একটা সুবিধা আছে। পালানোর পর তোমাকে পেয়ে গেলে অর্ডার চেঞ্জ হবে। যেমন যেমন ধরো আমি এখন যে অর্ডারগুলো দিয়েছি তার রিপ্লেস করে আমার দেওয়া অন্য যে কোনো অর্ডার মাথা পেতে নিতে হবে। ইনান কিছুক্ষণ মৌন থাকলো। হিসাব মিলাচ্ছে সে। বলো কি ডিসিশন তোমার? থাকতে চাও নাকি পালাতে? পালাবো, তাৎক্ষণিক জবাব ইনানের। ইনান যেহেতু মুক্তির পথ পেয়েছে সেহেতু এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জেফিলের কাছ থেকে ওইসব আদেশ মানলে সে 2 দিনেই পাগল হয়ে যাবে। আজকে 15 ঘন্টার মতো পালিয়ে থেকেছে জেফিলের কাছ থেকে। আর এখন রাত 12টা কি 1টা, সূর্য উঠতে 6 ঘন্টার মতো বাকি। 15 ঘন্টায় একটা ওড়না দিয়ে বেঁধে পালিয়ে থাকতে পারলে 6 ঘন্টা তো টাইট দড়ি দিয়ে বেঁধে পালানো আরও সহজ। ইনান হাসল। কঠিন হবে না এবারের চ্যালেঞ্জটা। রুলস তার হাতে, খেলাটাও তার হাতে। জেফিল চেয়ারে গা ছড়িয়ে আরাম করে বসল। দেখল তার বাটারফ্লাইয়ের চোখে মুখে খুশি উপচে পড়ছে মুক্তির কথা শুনে। এতটাই কঠিন জেফিলের ভালোবাসা যে ভালোবাসা থেকে বাঁচতে পালানোকে একমাত্র মুক্তির পথ ভেবে নেয়। জেফিল মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। গভীর চোখে ইনানকে পা থেকে মাথা অবধি দেখল সূক্ষ্মভাবে। চোখ বন্ধ করে মাথা হেলিয়ে ডিপ ভয়েসে বলল, ইউর টাইম স্টার্ট নাও কিটেন। অসময়ে বৃষ্টি ঝরতে আরম্ভ করেছে ধরণীতে। শীত এবং বৃষ্টির ঠান্ডা বাতাস গোডাউনের ভারী লোহার জানালা ভেদ করে না আসলেও শীতের প্রবলতা আঁচ করা যায় ভেতর থেকে। তার উপর ইনানের চুল এখনও পুরোপুরি শুকায়নি। গা কাঁপুনি দিয়ে উঠছে তার। ইনান জেফিলের সামনে এসে দাঁড়িয়েছে। হাতে তার ডার্ক রেডের ফিতা। বুকে সাহসের যোগান দিয়ে ধাতস্থ করে জেফিলের নিকট পা আগায়। জেফিল এখনও চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তবুও ইনানের মনে হচ্ছে জেফিল যেন তাকে চোখের সুচালো দৃষ্টিতে এফোর এফোর করে দিতে চাইছে। এই ভয়ের কারণে ইনানের শরীর কাঁপছে নাকি শীতের কারণে ঠাউর করতে পারছে না সে। ফার্স্ট বেবি। জেফিল তাড়া দিল। ঠোঁটে তার স্মিত হাসি। ইনান ফিতা নিয়ে জেফিলের চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধল। হাত জোড়া ভাঙা চেয়ারের হাতলের সাথে রেখে কয়েকবার পেঁচালো। 2 পা একত্র করে পায়ের সাথে বাঁধল। ফিতা যখন শেষ হয়ে গেল ইনান কয়েক পা পিছু হটে জেফিলকে পর্যবেক্ষণ করে নিল যে বাঁধনটা আদৌ যথাযথ হয়েছে কিনা। জেফিলের ষষ্ঠ বিশালদেহী শরীরের জন্য। জেফিলকে দেখে মনে হচ্ছে তাকে যেন চিকন একটা সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। সময় আর মাত্র 7 মিনিট। ইনান পাশে পড়ে থাকা জেফিলের ব্যাগ থেকে দড়ি বের করল। হাতের কাছে যা পাবে তাই দিয়ে বাঁধতে হবে। গোডাউনে ছড়িয়ে ছিটিয়ে থাকা মোটা চিকন দড়ি দিয়ে জেফিলকে বাঁধা আরম্ভ করল। বাঁধা শেষে ইনান কোমরে হাত রেখে বড় বড় শ্বাস ফেলে দাঁড়ালো। নিজের সর্বশক্তি লাগিয়ে জেফিলকে বেঁধেছে সে। হাত দুটো সামনে এনে দেখল লাল হয়ে গেছে। সময় আর মাত্র 4 মিনিট। ইনান তড়িঘড়ি পায়ে গোডাউন থেকে বেরিয়ে আসলো। গোডাউনের দরজা পার হতে সে দ্রুত পেছনে ফিরল। কেন যেন তার মনে হলো জেফিল তার পেছনে, অথচ জেফিল এখনও চোখ বন্ধ করে আছে।
শরীরে আষ্টেপৃষ্ঠে আছে শক্ত দড়ির বাঁধন। নিশ্চয়ই জেফিলের শরীরে দাগ বসে গেছে। জেফিলের প্রভাব এতই মারাত্মক যে ইনান নিজেই নিজেকে ভরসা করতে পারছে না। গেটের বাইরে আসতেই ইনান দুই দিকে তাকায়। কোন দিকে গেলে জেফিল তাকে খুঁজে পাবে না সেটা ভাবতে থাকে। চট করে তার মাথায় আসে গাড়ির কথা। গাড়ি নিয়ে একটাবার চোখের আড়ালে হলেই কেল্লা ফতে। ইনান বাড়ির ভেতরে আসলো। অতি সন্তর্পণে সিঁড়িঘরের লাইটগুলো বন্ধ করে দিল। চাবি আনার জন্য অন্ধকারে দোতলা বেয়ে উঠতে নিল পা টিপে টিপে। গোডাউনের ভেতর নিভু নিভু হলদে আলোয় জেফিলকে দেখা যাচ্ছে। জেফিল এখনো কোনো পদক্ষেপ নেয়নি। শরীর শান্ত করে চেয়ারে বসে আছে। তার মানে সময় এখনো শেষ হয়নি। সময় আর মাত্র 2 মিনিট। ইনান বাসায় প্রবেশ করে তাড়াতাড়ি করে জেফিলের রুমে গেল। ড্রেসিং টেবিলের উপর থেকে চাবিটা নিয়ে মাত্রই ঘুরল ইনান। সঙ্গে সঙ্গে রুমে সবগুলো লাইট বন্ধ হয়ে গেল। লোডশেডিং। শিট। ইনান 2 হাত হাতড়ে হাতড়ে রুমের বাইরে আসলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ইনান মেইন দরজার দিকে গেল না। ওখান দিয়ে বের হতে গেলে জেফিল দেখে ফেলবে। যদিও জেফিলের বাঁধন খোলার সুযোগ একদমই নেই, কিন্তু ইনান ঝুঁকি নিতে চায় না। সিঁড়ি দিয়ে নামতে গেলে জেফিলের হিংস্র গর্জন শুনলে ইনান ওখানেই ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তখন আর পালানো হবে না। যদি জেফিল ইনানকে দেখে মুভির মতো শক্তি ফিরে পায় আর তখন 1 সেকেন্ডে বাঁধন খুলে ফেলে। আবার অন্ধকারে সিঁড়ি দিয়ে পা ফেলাটা রিস্ক, হাতেও সময় কম। ইনান পায়ে পায়ে কিচেনের পাশে মিনি ব্যালকনিতে গেল। ছাদের সাথেই বাঁকানো গাছ আছে। ইনান কয়েকবার এই গাছ পেয়ে নিচে নেমেছিল। সেই উপায়ে শর্টকাটে নিচে নেমে সোজা গেটের সামনে নামবে। বেলকনিতে যেতেই তাকে হতাশ হতে হয়। বৃষ্টিতে গাছ পিচ্ছিল হয়ে আছে। ইনান হাল ছাড়ল না। গাছের ডালে হাত দিল। পা উঠাতে যাবে ঠিক তখনই শক্ত কিছু তার কোমর পেঁচিয়ে ধরল, ঠিক সাপের মতো। ইনান থমকে যায়। শরীরের সংকোচন প্রসারণ যেন বন্ধ হয়ে শরীর মুহূর্তের মাঝেই কার্যক্ষমতা হারিয়েছে। বৃষ্টির শীতল পানি তার চুল বেয়ে ঘাড়ে পড়ছে। সেই শীতলতার সাথে হঠাৎ উষ্ণতার ছোঁয়াও ইনানের কাঁধে আছড়ে পড়ছে। ইনানের পেটের কাছে থাকা বাঁধনের প্রগাঢ়তা বাড়ল, সাথে বাড়ল ইনানের শরীরের কম্পন। দেখল ব্লেড কিংবা ছুরির মতো ছোট্ট একটা চকচকে জিনিস সেই বাঁধনে। অজানা ভয় তার বাকশক্তির সাথে শরীরের শক্তিও হ্রাস পেয়েছে যেন। মাথায় ঘুরপাক খাচ্ছে জট পাকানো কিছু মুহূর্ত। গাছ থেকে হাত ছিটকে পড়ল শক্তির অভাবে। ঘাড়ে টের পাওয়া উষ্ণ পরশ ক্রমান্বয়ে আরও নিকটে আসতে লাগলো। যেন ইনানের শরীরের ঘ্রাণ একেবারে নিয়ে নেওয়ার জন্য কেউ গভীর শ্বাস টানছে। সেই সময় হাস্কি ভয়েসে কারো ঝংকার তোলা ভয়ানক সুর ইনানের কানে আসলো সহসাই। কট ইউ লিটল কিটেন। চিরচেনা কণ্ঠ শুনে ইনানের মাথায় বাজ পড়ল যেন। সে এত কষ্ট করে এত শক্ত করে দড়ি দিয়ে বাঁধল। এসব কি শুধু ইনানকে বোকা বানানোর জন্য এবং তার শরীরের শক্তি অপচয় করার জন্য? ইনানের ঘাড়ে নরম ঠোঁটের ছোঁয়া পেতেই ইনানের হুঁশ ফেরে যেন। শরীরের কাঁপাকাঁপিও দ্বিগুণ হয়। থরথর করে কাঁপতে থাকে যেন ভূমিকম্প হয়েছে। ইনানের শরীরের অবস্থা দেখে মৃদু হাসির আওয়াজ শোনা যায়। যেন সে খুব মজা পেয়েছে ইনানের অবস্থা দেখে। ইনানের কাঁধ ধরে মুখোমুখি করে। রাস্তার নিয়নের আলোয় ইনান দেখতে পায় ভেজা চুলের জেফিল তার দিকে শান্ত অথচ হিংস্র চোখে তাকিয়ে আছে। তার আলুথালু সাদা শার্ট বুকের সাথে লেগে বলিষ্ঠ শরীরের ভাঁজগুলো দৃশ্যমান। আমার বোকা বাটারফ্লাই। জেফিল বাঁকা হাসল। ইনানের ডান হাত নিয়ে চুমু খেল সে। তুমি এত বোকা কেন সোনা? জেফিল কেন তার বাটারফ্লাইকে হঠাৎ যেতে দেবে? এই ভাবনাটা কি তোমার ছোট্ট মস্তিষ্কে একবারও আসেনি? ইট ওয়াজ এ টেস্ট। জেফিল তার বোকা বাটারফ্লাইয়ের বোকামি দেখার জন্য এই পরীক্ষা নিয়েছে। ইনানের হাতে চুমু দিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে আসলো কোলে করে। খাটের উপর বসিয়ে দিয়ে বলল, অ্যান্ড কনগ্রাচুলেশনস, তুমি বোকামির সর্বোচ্চ ধাপ অতিক্রম করতে পেরেছ। জেফিল ঠোঁট কামড়ে হাসল ইনানের হতবুদ্ধিতা দেখে। সিরিয়াসলি?
তার বোকা বাটারফ্লাই কত সহজ সরল। জেফিলকে কি সহজেই বিশ্বাস করলো যে জেফিল ইনানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না? সে কেন ইনানকে হঠাৎ মুক্তি দেবে? এই সহজ প্রশ্নটা ইনান ভাবল না। সে তার শিকারকে জেনে শুনে যেতে দেবে? কোনো শিকারই এমন করে? খাঁচায় বন্দি করা পাখিকে কয়েক মুহূর্তের জন্য উঠতে দিয়েছে সে, অথচ সদ্য মুক্তি পাওয়া পাখি ভুলে গেছে তার পায়ে যে শিকল বাঁধা। সে যে ফিরে আসবে তার সোনার খাঁচাতেই, নির্দয় মালিকের কাছে। ইনানের বোকামিতে জেফিলের হাসির চেয়ে রাগ বেশি হচ্ছে। সাহস কত বাটারফ্লাইয়ের! জেফিলকে ছেড়ে যাওয়ার সুযোগ লুফে নিল। একটাবারও ভাবল না জেফিল কি করে থাকবে তার বাটারফ্লাইকে ছাড়া। এই দুনিয়াতে তার দ্বিতীয় কে আছে যাকে আঁকড়ে ধরে বাঁচবে, যাকে মন প্রাণ ঢেলে দেখবে, যার সাথে হাসবে, যাকে ভালোবাসবে? ইনানকে কি শাস্তি দেওয়া উচিত? দম বন্ধ করে নিজের বুকে জড়িয়ে রাখবে, নাকি আদর করতে করতে মেরে ফেলবে? জেফিল রাগে ফুঁসছে, চোখ দিয়ে যেন লাভা প্লাবিত হচ্ছে। কপালের ঘাড়ের রগ ফুলে উঠছে। সেই রাগ টের পায় ইনান। তার চোখ বেয়ে ইতিমধ্যে জল গড়িয়ে পড়া শুরু করেছে। জেফিলের দেওয়া শর্তগুলো এক এক করে ইনানের মাথায় ধাক্কা মারছে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতে হবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। কথাটা তার কানে বাজছে অবিরত। মোমের আলোয় রুম হালকা আলোকিত। বৃষ্টির রিমঝিম আওয়াজ এখন আর সুমধুর হয়ে কানে প্রবেশ করছে না। কেমন ভয়ানক হাসির আওয়াজের মতো লাগছে ইনানের কানে। সাথে গগনবিদারী বজ্রপাত। তার ভয় লাগছে, ভীষণ ভয়। বজ্রপাতে নয়, তার সামনে বসা দানবকে ভয়। আটরুমে জেফিল তার সামনে চেয়ার নিয়ে বসে ইনানকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছে, ঘাড় কাত করে। যেন কোনো কুটিল চিন্তা জেফিলের মনে চলছে। আমরা আমাদের লাইফের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, তাই না বাটারফ্লাই? গভীর গলায় বলল জেফিল। ইনান ঢোক গিলল। তাই না বাটারফ্লাই? হিসিয়ে ফের বলল জেফিল। ইনান উপর নিচ মাথা নাড়ায়। সঙ্গে সঙ্গে জেফিল ইনানের গাল চেপে ধরে এক হাত দিয়ে। আহ! ব্যথায় কোকিয়ে উঠল ইনান। মুখ নেই তোমার? মুখে বলা যায় না? দাঁত কটমট করে বলল সে। ব্যথার মাঝে ইনান কষ্টে হ্যাঁ বলল। জেফিল ইনানের মুখ ছেড়ে দিল। ইনান গাল চেপে ফুপিয়ে উঠল। একদম চুপ। আর একটা আওয়াজ করলে মুখ সেলাই করে দেব একদম। পলকের মুখ সেলাইয়ের ঘটনাটা চোখের সামনে ভাসতেই ইনান এক হাতে মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করল। জেফিল উঠে গিয়ে টুলবক্স হতে কিছু একটা নিয়ে ইনানের সামনে এসে বসল। ইনানের ভেজা জামার বোতাম হঠাৎ একটানে ছিঁড়ে ফেলল সে। ইনান নিজেকে রক্ষা করার সুযোগ পায়নি। তার আগেই তার বস্ত্র মার্বেলের ফ্লোরে দুই টুকরো অবস্থায় পড়ে গেছে। জেফিল আবিষ্টিত হয়ে ইনানকে দেখল। ভেজা চুল লেপ্টে আছে ইনানের ঘাড়ে, গলায়, বক্ষ বিভাজনে। বিন্দু বিন্দু জলকণাগুলো কি আরামে ইনানের দেহের সাথে মিশে আছে। জেফিলের রাগ হলো খুব, ওই জলকণাদের প্রতি। এগিয়ে এসে ইনানের শরীরের দুঃসাহসিক বিন্দুদের নিজের অধরের মাঝে নিয়ে নিল। ইনানের ঠোঁট থেকে, গাল থেকে, গলা থেকে। ইনান কাঠ হয়ে বসেছিল। জেফিলের হাবভাব সুবিধার না, কেমন অন্যরকম নেশা জেফিলের চোখে। ইনানের চোখ যেন পড়ে নিল জেফিল। তীর্যক হেসে ইনানকে ছেড়ে পকেটে থাকা ছোট্ট ছুরিটা নিয়ে আচানক নিজের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত করল কয়েকবার। জলের মতো রক্ত গড়িয়ে পড়তে লাগলো জেফিলের হাত বেয়ে। ইনান চিৎকার করে কান চেপে ধরল। কাঁদছো কেন? তোমাকে কি কিছু করেছি? আপনি আপনি জানেন আমি রক্ত। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মাঝপথে তার কথা আটকে গেল। আই নো বেবি, তোমার হিমোফ্লোবিয়া আছে, তাই না? হুম। জেফিল চিবুকে হাত ঠেকিয়ে চিন্তার ভান করল। টুলবক্স থেকে চিকন একটা তুলি বের করে ইনানের হাতে দিল জেফিল। এটা হচ্ছে তোমার বোকামির শাস্তি। মন দিয়ে শুনবে। তুলি দিয়ে তোমার নগ্ন শরীরের প্রতিটা জায়গায় আমার নাম লিখবে। আর রং? জেফিল কাটা হাত ইনানের সামনে বাড়িয়ে দিল।
রং হলো আমার রক্ত, প্যালেট হলো আমার হাত এবং ক্যানভাস হলো তোমার দেহ। ঊর্ধ্ব হাসি জেফিলের ওই সুন্দর ঠোঁটজোড়ায় আসন গেড়ে বসল। পারবো না, পারবো না আমি। হেঁচকি তুলে কাঁদতে লাগলো ইনান। জেফিল ইনানের হাতে জোর করে তুলি চাপিয়ে দিল। ডোন্ট মেক মি গো হার্ড অন ইউ। তোমাকে লাইট পানিশমেন্ট দিচ্ছি। আশা করি তুমি আমার ধৈর্যের পরীক্ষা নেবে না। ইনানের গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সে রক্ত ভয় পায় জেনে কি কঠিন এক শাস্তি দিল তাকে। জেফিলের চোখে চোখ রাখতেই ইনান চোখ নামিয়ে ফেলল। ওই কোর্ধান্বিত চোখে চোখ রাখার সাহস তার নেই। কম্পিত হাতে তুলি নিয়ে জেফিলের রক্তাক্ত হাত থেকে রক্ত নিয়ে নিজের হাতের মধ্যে জেফিলের নাম লিখল। ইনানকে বড় করে ওয়ার্ড লিখতে দেখে জেফিল থামালো তাকে। হিমশীতল গলায় বলল, আরও ছোট করে। খাতায় লেখার মতো করে আমার নাম লিখবে। শরীরের একটা অংশ যাতে বাদ না থাকে। গট ইট? ইনান ধরা গলায় বলল, হুম। বাচ্চাদের গালে আদর করার মতো করে জেফিল ইনানের গালে হালকা করে চাপড় দিল। আদুরে গলায় বলল, সাচ এ গুড গার্ল। রক্ত শুকিয়ে গেলে জেফিল ছুরি দিয়ে আবার হাতে পোজ দিল। ইনানের চিৎকারে রুম ভারী হলো আবার, আর তা দেখে জেফিল নির্দয় হাসি হাসে। বিড়বিড় করে বলল, ইটস গনা বি এ লং নাইট। বিদ্যুৎ চমকানোর আলো এবং মোমের আলোয় রক্তবর্ণে রঞ্জিত অনাবৃত দেহের ইনানকে দুই রূপের লাস্যমোহী নারীর মতো থাকে জেফিলের কাছে। জেফিলের মনে হয় ইনান নামক মিষ্টি একটা পরী তার সামনে। না না, মনে হবে কেন? তার বাটারফ্লাই তো আসলেই একটা পরী, জীবন্ত পরী, যার রূপ একেক আলোতে এক এক রকম মাতাল করার মতো। তার বাটারফ্লাইয়ের এত চমৎকার রূপ শুধুমাত্র তার, একান্তই তার। মহাবৃষ্টির ন্যায় ইনানের দিকে চেয়ে থাকতে থাকতে জেফিল গভীর গলায় হঠাৎ তার প্রিয় গানটি গেয়ে ওঠে। মাই লাভ ইজ মাইন অল মাইন, আই লাভ মাই মাইন। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড বিলংস টু মি, বাট মাই লাভ মাইন অল মাইন। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ মাইন ফর ফ্রি, বাট মাই লাভ মাইন অল মাইন অল মাইন। শীতকালীন বৃষ্টিমুখর দীর্ঘ রাত শেষে দিনের এক ফালি নরম রোদ লুটোপুটি খায় ফকফকা ফ্লোর জুড়ে। গভীর ঘুমে নেতিয়ে পড়া ইনানের হঠাৎ ঘুম ভেঙে যায় পেটের ক্ষুধায়। অসহ্য যন্ত্রণায় ফেটে পড়া মাথা নিয়ে পিটপিট করে চোখ খুলে ইনান। বুকে মনে হয় কয়েক মণ পাথর চেপে দেওয়া হয়েছে এমন ভার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ইনানের। যখন তার পেটে তপ্তশ্বাস আস্তে আস্তে পড়তে লাগলো তখন বুঝল পাথর নয়, আস্ত এক মানুষের ভার তার ক্ষীণকায় দেহের উপর। ঝট করে চোখ মেলল ইনান। মাথা উঁচিয়ে দেখে জেফিল খুব আরামে ইনানের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তার বড় বড় পেশিবহুল হাত দুটো ইনানকে সাপের মতো পেঁচিয়ে আছে। পা দিয়ে ইনানের পা পেঁচানো। ইনান দীর্ঘশ্বাস ফেলল। তার আর ফিরে যাওয়ার উপায় নেই, তাকে তৈরি হতে হবে বশ্যতা স্বীকার করে নতুন জীবনের জন্য। গতকাল জেফিলের শাস্তির পর রক্ত দেখতে না পেরে একসময় অজ্ঞান হয়ে যায় ইনান। শাস্তি তখনও শেষ করতে পারেনি ইনান। হাত থেকে পেট অবধি রক্ত দিয়ে নাম লেখার পর মাথা দুলে ওঠে। সইতে না পেরে ঢলে পড়ে জেফিলের বুকে। ইনান তাকায় জেফিলের হাতের জখমের দিকে। রক্ত শুকিয়ে আছে, কতগুলো দাগ হাতে। দেখেই তো ইনানের হাত পা শিরশির করে ওঠে ভয়ে। জেফিল কিভাবে নিজেকে কষ্ট দিতে পারে? বুক কাঁপে না? ইনান নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবলেই তো রুহু কেঁপে ওঠে। জানালার দিকে চায় সে। আকাশ দেখে মনে হচ্ছে দুপুর। তারা এতক্ষণ ঘুমিয়েছে। ঘুমানোর কথা অবশ্য। গতকাল সকাল থেকে মধ্যরাত অবধি যা ধকল গেছে, তাতে রাত করে ঘুম থেকে উঠলেও ইনান অবাক হবে না। জেফিলকে সরিয়ে উঠতে চায় ইনান। তার হাত দুটো পিঠ থেকে সরাতে চাইলে ফের জড়িয়ে ধরে ইনানকে, যেন সে ছাড়বে না এই পণ নিয়েছে। জেফিলের চুলগুলো ইনানের গলায় সুড়সুড়ি দিচ্ছে। তার গালে আলতো চাপড় দিয়ে ইনান কিছুটা বিরক্ত গলায় তাকে ডাকতে থাকে।
জেফিলের হাত কিছুটা আলগা হলেই ইনান ফাঁক গলে উঠে পড়ে এবং সাথে সাথে জেফিলের ঘুম ছুটে যায় আর ইনানকে পাগলের মতো খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত মানুষটাকে খাটের পাশে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরার জন্য। শক্ত করে বাহুডোরে আবদ্ধ করে নেয় তার বাটারফ্লাইকে। পাগলের প্রলাপের মতো বকতে থাকে, আমার বাটারফ্লাই, আমার বাটারফ্লাই। ইনান কিছু বলেও না, করেও না। বলে এবং করে যেহেতু লাভ নেই, তাই চুপ থাকাই শ্রেয়। শরীর এমনিতেই দুর্বল। এক মুহূর্তের জন্য যখন বুক খালি খালি লাগলো, তখনই জেফিলের ঘুম উবে যায়। তার বাটারফ্লাই আবার হারিয়ে গেল না তো? এই ভয় আতঙ্ক মুষড়ে দেয় জেফিলকে। তাই তো বাটারফ্লাইকে দেখা মাত্রই নিজের বুকে টেনে নিয়ে আসে। সারা জীবনেও সে কোনো কিছুকে ভয় পায়নি, কাউকে কিছুকেই না। পিছুটান ছিল না জীবনের, রোবটের মতো দিনানিপাত করছিল। সেই রোবটিক জীবনযাপনকে ছন্দময় করার উদ্দেশ্যে ইনান ধরা দিয়েছিল হুট করেই। যাকে দেখলে জেফিল বেঁচে থাকার মানে খুঁজে পায়, জীবনের স্বাদ বোঝে, কেন বেঁচে থাকতে হবে সেটাও বোঝে। তার পিছুটান আছে এখন, ভালোবাসার মানুষ আছে। এখন কাজে যাওয়ার পর চিন্তা থাকে বাড়ি ফেরার, বাড়িতে তার অপেক্ষার মানুষ আছে। তাকে বেঁচে থাকতে হবে তার মানুষটার জন্য, কাজের পর ফিরে আসতে হবে তার মানুষটার জন্য। নিজেকে কর্মঠ রাখতে হয় শুধুমাত্র তার মানুষটার জন্য। আর সেই মানুষটা মিসেস ইনান এহসান, তার বাটারফ্লাই। জেফিল বুকে থাকা ছোট্ট শরীরের ইনানের দিকে তাকালো। ইনানের দেহে তার নাম লেখা রক্তগুলো শুকিয়ে আছে। যেন ইনানের শরীরও এখন বলছে, আমি জেফিলের। জেফিল পরিতৃপ্তির হাসি হাসে। ইনান তার, সেটা ইনান এখন আর নিজেও অস্বীকার করতে পারবে না। কারণ তার বাটারফ্লাই নিজেই তো জেফিলের নাম নিজের শরীরে লিখেছে, সিলবদ্ধ করেছে নিজেকে জেফিলের নামে। সেই সময় ইনানের পেট থেকে গুড়গুড় শব্দ শোনা গেল। জেফিল হেসে ফেলল। ইনানের দিকে তাকাতেই দেখে ইনানও তার সুন্দর চোখজোড়া মেলে জেফিলের দিকে তাকিয়ে আছে। ইনানের চোখের ভাষা জেফিল বুঝতে পারে। এই যেমন এখন ইনানের চোখ হার মেনে নেওয়ায় জেফিলের জন্য রাগ অসন্তোষ দেখতে পাচ্ছে। পারলে যেন জেফিলকে মেরে দেয়, কিন্তু সে পাত্তা দিল না। যতক্ষণ পর্যন্ত ইনান তার চোখের সামনে থাকবে এবং পালাই পালাই করবে না, ততক্ষণ পর্যন্ত ইনানের রাগ ঘৃণা সব মেনে নিতে পারবে জেফিল। ইনান কাছে থাকলেই হলো। জেফিল ইনানকে কোলে তুলে আগে বাথরুমে নিয়ে গেল। বহুত হয়রানি করেছে এই মেয়েটাকে, এবার একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে দেওয়া দরকার। বাথরুমের ঠান্ডা টাইলসে পা রাখতেই শরীরে কাঁপন ধরে গেল ইনানের। গিজার অন করে দিল জেফিল। ইনানের কপালে চুমু দিয়ে বলল, সরি, তোমার সাথে জয়েন হতে পারছি না বলে। তুমি গোসল সারতে সারতে ঝটপট কিছু বানিয়ে নিচ্ছি। টেক ইউর টাইম বেবি। জেফিল ইনানের গালে চোখের পাতায় আলতো ছুঁয়ে চলে গেল। তার ব্যবহার এমন যেন তাদের সম্পর্ক আর পাঁচটা দম্পতির মতোই স্বাভাবিক। ইনানের গা জ্বলে গেল রাগে। বাবার সাথে কথা হয় না অনেক দিন। ইনান ভাবল জেফিলের দেওয়া অন্য যে কোনো একটা শর্ত মাথা পেতে নেবে, তার বদলে বাবার সাথে কথা বলার শর্তটা মওকুফ করে দিতে বলবে। এদিক দিয়ে ইনানের লাভ হলো, বাবার সাথে কথা চালানো যাবে। শুধুই একটাই লাভ, কম সময়ে জেফিল শুধু বেগুন ভাজি আর ডিম ভুনা করতে পারল। একটু ঝোল ঝোল না হলে তার বাটারফ্লাই খেতে পারে না। তাই ডিম ভুনায় মশলা দিয়ে কষিয়ে ঝোল করে নিল। প্লেটে ভাত বেড়ে ইনানের জন্য অপেক্ষা করতে লাগলো সে। ঘড়িতে এখন বিকেল 4:30। চারিদিক আধারে ছেয়ে যাবে কিছু সময় বাদেই। শীতের দিন ছোট। ওই পুলিশটাকে এখনো ডিসচার্জ করা হয়নি, গাড়ির ডিকিতেই পড়ে আছে। জেফিল চেক করেছিল একটু আগে, নিঃশ্বাস পড়ছে। চোখে মুখে জগের পানি ঢেলে দেখল জ্ঞান আছে কিনা। পলক জ্ঞান ফিরে কেশে উঠলে জেফিল ঘাড়ে অজ্ঞান করার মতো আঘাত করে। সঙ্গে সঙ্গে চৈতন্য হারিয়ে ফেলে পলক। ব্যাটাকে সেন্সলেস অবস্থাতেই কোনো এক জায়গায় ফেলে দিতে হবে। ইনান মাথায় তোয়ালে পেঁচিয়ে ডাইনিংয়ে আসলে মিষ্টি হাসি দেয় জেফিল।
ইনান যেন সদ্য পরিস্ফুটিত হওয়া গোলাপ, এত স্নিগ্ধ, এত সুন্দর। জেফিল বুকে হাত রাখল। অন্তঃকরণে অবস্থিত ড্রিম ড্রিম করে বাঁচতে থাকার হৃদয় ইনানকে দেখে ডঙ্কার ন্যায় আওয়াজ তুলে ছন্দ নিয়ে বেজে ওঠে দ্বিগুণ শব্দে। ইনানকে দেখলে জেফিলের সবটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। পৃথিবী উল্টে পাল্টে দেওয়া ঝড় হয়। কি এমন আছে এই মিষ্টি মুখখানিতে, যা কিনা পৃথিবীর দ্বিতীয় কোনো নারীতে খুঁজে পায় না সে। জেফিল ঢোক গেলে এমন কোনো উপায় কি নেই যাতে জেফিল ইনানকে বুকের মাঝে ঢুকিয়ে রাখতে পারবে? ইনানের যে ছোট্ট শরীর, তাতে অনায়াসে জেফিলের বুকে ঢুকে যাবে সে। কিন্তু উপায় কি? চেয়ার টানার শব্দে জেফিলের ধ্যান ফেরে। ইনানকে চেয়ারে বসতে দেখে খুব দ্রুত জেফিল পাশের চেয়ারে বসে পড়ে, যার ফলে ইনান চেয়ারে নয় বরং জেফিলের কোলে বসে। ইনান হতবম্ব হয়ে ভ্যাবাচাকা চোখে চেয়ে থাকে। যখন বুঝল সে জেফিলের কোলে, সে তড়াক করে উঠতে নেয়। জেফিল দেয় না। ইনানের কোমর চেপে ধরে এক হাতে, প্লেট এগিয়ে এনে ইনানকে খাইয়ে দেওয়া শুরু করে। এখন থেকে তোমার চেয়ার আমি। ইনান কিছু না বললেও মনে মনে হতাশ নিঃশ্বাস ফেলল। শুরু হয়ে গেছে। খাওয়ার মাঝে ইনান ডাকল জেফিলকে। আপনি বলেছিলেন শর্ত রিপ্লেস করা যাবে। আমি একটা শর্ত রিপ্লেস করতে চাই। জেফিল ইনানের মুখে ভাতের লোকমা তুলে দিল। সে এই মুহূর্তেরই অপেক্ষা করছিল। সে জানে ইনান কোন শর্তের কথা বলছে। ইনান ভেবেছে সেই শর্তের বদলে অন্য কোনো শর্ত মেনে নেবে। জেফিল হাসল। সে যেই শর্ত দেবে তা কি এতই সোজা ভেবেছে বোকা বাটারফ্লাই? তুমি শিওর তো? 100%। ইনানের অকপট জবাব। জেফিল মিটমিটিয়ে হাসতে লাগলো ইনানের দিকে তাকিয়ে। ইনান ভেবে পেল না এখানে হাসির কি হলো। ভেবে বলছো? বিরক্ত লাগলো ইনানের। ভাবাভাবির তো কিছুই নেই। বাবার সাথে কথা বলার জন্য যে কোনো শর্ত সে মেনে নেবে। অধৈর্য হয়ে বলল, জি, ভেবেই বলছি। জেফিল ঠোঁট কামড়ে একদৃষ্টে তাকিয়ে রইল ইনানের দিকে। তার ঠোঁটের কোণে উকি দিচ্ছে তেষ্টা হাসি। এই হাসিটা জেফিলের কূটনৈতিক। ইনান সেটা জানে, তাই সে দম খিচে রইল। জেফিল যদি ভয়ানক কোনো শর্তের কথা বলে? জেফিল দুষ্টু হেসে বলল, পরে বলবো। আগে বাকি শর্তগুলোর অভ্যেস করে নাও, কারণ যে শর্তটা বলবো ওটা অনেক অনেক হার্ড। ইউনো, মানিয়ে নিতে সময় লাগবে তোমার, বলেই চোখ টিপে দিল সে। ইনান ফাঁকা ঢোক গেলে কি শর্তটা বলার সাহস পায় না সে। চুপচাপ খাবার গিলতে থাকে। রাতে জেফিল বেরোবে পলকের দেহটাকে ফেলে দিয়ে আসতে। ইনান তখনও জানত না যে পলক এখনও গাড়ির ডিকিতে আছে। সে ভেবেছিল জেফিল বোধহয় গতকালই পলককে রেখে এসেছে। কিন্তু জানার পর ইনান কিছুটা দুশ্চিন্তা করে এই ভেবে যে আবার মারা টারা গেল নাকি। কিন্তু চোখের তারায় সেই দুশ্চিন্তা ফুটানোর সাহস করে না। শুধু সন্তর্পণে একবার জিজ্ঞেস করেছে, বেঁচে আছে? জেফিল ছোট্ট করে জবাব দিয়েছিল, হুম। তারপর আর একটা শব্দও করেনি ইনান। মনে মনে প্রার্থনা করছে পলক যাতে সব ভুলে যায়। আর কোনো ঝামেলা চায় না সে। জেফিল গাড়ির চাবি নিয়ে বেরোনোর আগে কি মনে করে ইনানকেও রেডি হতে বলল। ইনানের ভালো লাগছিল না পলকের মুমূর্ষ অবস্থা দেখতে, তাই সে নাকচ করেছিল। কিন্তু জেফিলের গিলে ফেলার মতো দৃষ্টি দেখতেই ভয়ে ভয়ে তৈরি হয়ে নিল সে। তার জেফিলকে ভীষণ ভয় লাগে। সাদা ফতুয়া আর প্লাজো পরে গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল জেফিলের সাথে। গাড়িতে উঠে জেফিল রোমান্টিক গান ছেড়ে শীষ বাজাতে থাকে। ইনান গাঁট হয়ে বসে আছে। ডিকিতে পলকের অর্ধমৃত দেহ আর সামনে গানের আসর। অদ্ভুত গা ছমছমে পরিবেশ। হসপিটালের পাশে নীরব জায়গা খুঁজে নেয় জেফিল। রাত হওয়ায় অসুবিধা হবে না। গাড়ি থেকে নেমে সিসিটিভি নেই এমন জায়গায় ডিকি থেকে লাথি মেরে ফেলে দেয় পলককে। ইনান সারাটা সময় ঝিম মেরে বসেছিল, এই বুঝি কোনো অঘটন ঘটে।
জেফিলের ইচ্ছে করছিল কিছুক্ষণ ইচ্ছে মতো লাথি মারে জারজটাকে। মনের আশ মিটিয়ে পিষে ফেললে জেফিলের মনটা একটু শান্ত হতো, কিন্তু হাতে সময় নেই। গাড়িতে উঠে গাড়ি চালানো আরম্ভ করলো। সারা রাস্তা ইনান কথা বলল না। কেমন গুমোট ভাব গাড়ি জুড়ে। গাড়ি যখন বাড়িটার রাস্তা না ধরে অচেনা রাস্তা ধরল, ইনান মুখ খুলল তখন। কোথায় যাচ্ছি আমরা? এক জায়গায়। এক জায়গাটা কোথায়? আমার প্রিয় একটা জায়গা। তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে অনেক, গেলেই দেখতে পাবে। জেফিলের ঠোঁটে রহস্যজনক হাসি, চোখেও রহস্য। ইনান ভেবে পেল না কি বলবে। তখন জেফিল ইনানকে একটানে নিজের কোলে উঠিয়ে নিল, বুকের সাথে মিশিয়ে রাখল তাকে। সেভাবেই গাড়ি চালাতে লাগলো জেফিল। রাত বাড়তে থাকে অথচ রাস্তা শেষ হয় না। ইনানের কোমর ধরে গেছে বসে থাকতে থাকতে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। একটা গাড়িরও চলাচল নেই এই রাস্তায়। রাস্তার একপাশে অনেক নিচে নদী, আরেক পাশে সুউচ্চ পাহাড়ের মতো, যেন পাহাড় ধরে ধরে রাস্তাটা নেমেছে। ইনানের ঘুম আসছিল, ঘুমে চোখ বন্ধ হবার জোগাড়। জেহফিলের উষ্ণ বাঁধনে ঘুম গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠল। জেহফিল এক হাত স্টিয়ারিংয়ে রেখে আরেক হাতে ইনানের চুলে বুলাতে লাগলো। চাদর দিয়ে ইনানের শরীর ভালো করে জড়িয়ে জানালার কাছ তুলে দিল। ইনানের কপালে চুমু দিয়ে ধীরস্বরে বলল, গন্তব্য আসতে আরও আধা ঘন্টা, ততক্ষণে ঘুমিয়ে নাও বাটারফ্লাই, গুড নাইট। জেফিলের বুকে মাথা রেখে ঘুমের অতলে তলিয়ে গেল ইনান। তীক্ষ্ণ আওয়াজে ইনানের নিদ্রা ছুটে যায়। চোখ খুলতে নেবে ঠিক সেই সময়ে দুনিয়া ওলটপালট হয়ে যায় তার। যেন গোল একটা বলের মাঝে সে ঘুরছে, অথচ আওয়াজ কতটা ক্রুদ্ধ। লোহায় লোহায় ধাক্কা খেলে যতটা তীক্ষ্ণ আওয়াজ হয় তেমন। তখনও জোরালো ঘুমের ঘোর কাটেনি ইনানের, সময় পায়নি ঘুম কাটানোর। তার আগেই সে পেছন থেকে খুব জোরে ধাক্কা অনুভব করে। মাথায় ক্যাচ করে না কোনো ঘটনা। চোখ খোলার আগেই মাথা ঘুরে ওঠে। অস্পষ্টে একটা শব্দ তার কানে বাড়ি খায়। কেউ অস্থির হয়ে চিৎকার করে ডাকছে, বাটারফ্লাই। তারপর শব্দটি মিলিয়ে যায়। কানে চিচি আওয়াজ ছাড়া আর কোনো শব্দ আসে না। ভাবনার জন্য হিতাহিত জ্ঞানটুকু হ্রাস পায় ইনানের। কি ঘটছে, কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারে না সে। আধো আধো চোখে অন্ধকার ছাড়া কিছুই নজরে আসে না। একটু বাদে খুব জোরে কিছুর আওয়াজ পায় আবার। মাথায় তরল কিছু অনুভব করে, শরীরের নিচে শক্ত পাটাতনের মতো। নিঃশ্বাস নিলেই বালু নাকে মুখে ঢুকছে। বালির সাথে মুখে নোনতা কিছু অনুভব করে সে। তখনই হঠাৎ করে, একদম হঠাৎ করে অন্য কোনো দৃশ্য নয়, চিন্তা নয়, বরং তার মস্তিষ্কে ফ্ল্যাশলাইটের মতো জ্বলে ওঠে জেফিলের সুশ্রী মুখখানি, মিষ্টি করে বলা বাটারফ্লাই ডাক। তারপর ইনানের চোখ বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। পরিশেষে খালি অন্ধকার আর অন্ধকার।